সাম্প্রদায়িক হাঙ্গামা, এটা রুখতে হবে। সামাজিক ন্যায় বিচার এবং মানুষের মর্যাদা প্রতিষ্ঠার মধ্য দিয়ে এর সন্ধান করতে হবে। আজকে আমাদের এখানে যারা উপস্থিত আছেন তাদের আপনারা সকলেই চেনেন, তাও পরিচয় করিয়ে দিই। বিদ্যুৎ দেবনাথ আমাদের প্ল্যাটফর্মের আহ্বায়ক, উপস্থিত আছেন মইনুল হাসান সাহেব, তিনি আমাদের প্ল্যাটফর্মের বিশেষজ্ঞ কমিটির সদস্য, সকলেই চেনেন মইনুল হাসান সাহেবকে। ডক্টর স্থবির দাশগুপ্ত আছেন, তাকেও সকলে চেনেন। আজকে বিশেষ অতিথি হিসেবে আমাদের সাথে আছেন ডক্টর সলিমুল্লাহ খান। ডক্টর সলিমুল্লাহ খান বিশিষ্ট অধ্যাপক এবং বুদ্ধিজীবী, তার বিভিন্ন কাজকর্ম রয়েছে। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ, সেখানকার অধ্যাপক এবং সেন্টার ফর অ্যাডভান্সড থিওরি তার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে জড়িত, যেমন এশিয়ান শিল্প ও সংস্কৃতি কেন্দ্র, আহমদ ছপা রাষ্ট্রসভা। তার লেখা প্রচুর বই আছে, সে সম্পর্কে বলতে গেলে তো আজকের সমস্ত সময়টাই চলে যেতে পারে। তো সেই জন্য আমি প্রথমেই অনুরোধ করব আমাদের যিনি আছেন ডক্টর মইনুল হাসান, তাকে বলতে কিছু অনুরোধ করব আজকের শুরু বক্তব্যতে। নমস্কার, আমি সবাইকে এই সন্ধ্যায় আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। যে বিষয়টা নিয়ে প্ল্যাটফর্মের পক্ষ থেকে আজকে এরকম আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে, সে ব্যাপারে আমি প্ল্যাটফর্মের বিশেষ করে অভিজিৎ, বিদ্যুৎ দা সবাইকে অভিনন্দনও জানাচ্ছি। বাংলাদেশে এই শারদোৎসবের সময়তে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, তারই পরিপ্রেক্ষিতে আজকে যে পরিস্থিতি বা সেই পরিপ্রেক্ষিতটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়। আচ্ছা, উনি কলকাতার বাইরে আছেন, আমার মনে হচ্ছে নেটওয়ার্কের কিছু একটা সমস্যা হচ্ছে। না, হতে পারে। শোনা যাচ্ছে কি আমার কথা? হ্যাঁ 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 হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। শোনা যাচ্ছে কি? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, তো আমি কাজ করি, মিউট করে রাখি। আমি তো আমাকে যখন আমি উপস্থিত থাকতে পারি কিছুটা, কিন্তু আমি এই ব্যাপারে কিছু বলবো না। আমি ডক্টর সলিমুল্লাহর কাছ থেকেই এটা শুনতে চাই যে আসলে কি ঘটনা ঘটেছে। কিন্তু এর মধ্যে অনেকগুলো বিষয় আমার কাছে এসেছে, সেই জন্যই আমি দু একটা কথা এখানে দিতে চাই। এখানে পশ্চিম বাংলার বুদ্ধিজীবীরা, লেখক, সাহিত্যিক, প্রকাশক, সমাজতাত্ত্বিক এবং খুবই গুরুত্বপূর্ণ অনেক মানুষ যারা পড়ালেখা জানেন, বোঝেন, তারাও যেমন, আর তেমনি সাধারণ মানুষ যারা সম্প্রীতি চান, ভালোবাসা চান, হিন্দু মুসলমানের মধ্যে, জৈন খ্রিস্টানের মধ্যে ঐক্য চান, তারা এই ব্যাপারে বেশ উদ্বিগ্ন হয়েছেন। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন, অনেকে আমাকে দু তিনটে লিফলেট দিয়েছেন যে আপনি একটা সই করুন বলে। আমি ইচ্ছা করলে সই করতে পারতাম, কিন্তু আমি এখন পর্যন্ত কোনো লিফলেটে সই করিনি। তারও একটা প্রধান কারণ হচ্ছে যে আজকে ডক্টর সলিমুল্লাহর কিছুটা কথা আমি শুনতে চাই যে আসলে কি ঘটেছে। তবে আমি এটা অবশ্যই খুবই খুশি হয়েছি, শুধু তাই না, খুবই উজ্জীবিত হয়েছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী
যে ভিডিওটা আমি শুনেছি ভালো করে, সেই ভিডিওটা তিনি স্টেটমেন্ট করেছেন যে কোনো রকমের ধর্ম খোঁজা হবে না, যেই এই ঘটনাগুলোর বিরুদ্ধে এই ঘটনাগুলো ঘটিয়েছে যারা, তাদেরকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, মোটামুটি এইরকমের একটা। তো আমি সেটা, আমার অনেক বন্ধু দেখলাম ভিডিওটা তারা শেয়ার করেছেন এবং জায়গায় ছড়িয়েছেন। আমার নিজের মনে হয় যে আরো তাড়াতাড়ি, আরো খানিকটা আগে গভর্নমেন্টের বা প্রধানমন্ত্রীর খুবই এই যে কড়া মনোভাব নিলে ভালো হতো, কিন্তু যা হয়েছে সেটাও খুব ভালো বলে আমি মনে করি। সবসময় এটা বিশ্বাস করি যে আমাদের মধ্যে যে ঐক্য বা সম্প্রীতিগুলো যে সমস্ত সমীকরণের উপরে নির্ভর করে, তার মধ্যে একটা অন্যতম প্রধান সমীকরণ হচ্ছে যে আমরা কত তাড়াতাড়ি সমস্যাটাকে বুঝে নিতে পারলাম। আর দ্বিতীয় একটা ঘটনা হচ্ছে যে আমরা এইটাকে যাতে কোনো রকমের পূর্ব নির্ধারিত মনোভাব থেকে না দেখি। তো যাই হোক, আমি ডক্টর সলিমুল্লাহকে এ ব্যাপারে আমাদেরকে জানাতে বলবো, কিন্তু আমি শুধু আরো একটা দুটো এই কথা বলতে চাই যে আমি যে কথা বারবার বলে এসেছি ব্যক্তিগতভাবে, যে মৌলবাদীদের, এটা মনে হবে অনেক সময় যে এটা একটা স্লোগান, মৌলবাদীদের বা এই যারা ধর্মের নামে গন্ডগোল বাধায়, তাদের কোনো দেশ নেই, জাতি নেই, তাদের কোনো ধর্ম নেই। একটার পর একটা উদাহরণ দিয়ে দেখা যায় যে কোনো ধর্মই অন্য ধর্মকে আঘাত করতে অনুমতি দেয় না। তো এটা যদি হতো তাহলে পৃথিবী তো ধ্বংস হয়ে যেত, এতদিনে তো ধ্বংস হয়ে যেত। তো সেটা ইসলামই হোক বা হিন্দুই হোক, তো আকারে দেখবার চেষ্টা করি, এই খন্ড খন্ড করে দেখবার জন্য এই সমস্যা এটা হয়েছে। আর একটা জিনিস আমি বলবো যে মুসলমানদের দুটো খুব মুসলমানদের খেপিয়ে তোলার মতন দুটো খুব এটা ইংরেজিটা এরকম যে সেন্টিমেন্টাল বিষয় আছে। আমি আমার ছোট কথা বলি যে দুটো কথার একটা হচ্ছে আল কোরআন, কোরআন সম্পর্কে কোনো অবমাননা হয়েছে এটা শুনলেই সেটা কি হয়েছে আর দেখবার কিছু হয় না, মুসলমানরা রাস্তায় নেমে পড়ে। আমি দেখেছি, আমার একটা বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল, সে অভিজ্ঞতার কথা না হয় একদিন পরে বলবো, কিন্তু আমি বলি যে আরবিতে শুধু তো কোরআন শরীফ লেখা হয়নি, আরবিতে তো গল্প উপন্যাসও লেখা হয়েছে, রম্য রচনা লেখা হয়েছে। তো আরবি লেখা দেখলেই বহু মুসলমান মনে করে বোধহয় এটা কোরআনের অংশ। এটা একটা বিচিত্র মনোভাব। সেই জন্য আমরা যখন মানুষের সঙ্গে কাজ করি তখন এগুলো নিয়ে খুব ধৈর্য ধরতে হয় আমাদেরকে। সেইটা কি হয়েছে এটা আমি জানি না, কুমিল্লাতে কি ঘটনা ঘটেছে, তো আমি হয়তো আর একটু খোঁজ নেওয়া দরকার। দ্বিতীয় হচ্ছে আর একটা মুসলমানদের সম্পর্কে যে রসুল্লাহ মানে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, তার সম্পর্কে কোনো মানে ডেরোগেটিভ কমেন্টস মুসলমানরা একদম সহ্য করে না। এটা আমি বলছি ঘটনা, অন্য কিছু নয়। হজরত মোহাম্মদ সম্পর্কে ডেরিগেটিভ রিমার্কস তো ইউরোপিয়ানরা চিরদিন করে আসছে, মুসলমানরা নানা ভাবে তার করছে, এবং এই ডেরিগেটিভ রিমার্কস আজ পর্যন্ত তার কোনো নিষ্পত্তি হয়নি। এই আলোচনা চলে ধৈর্য ধরে। মুসলমানদের পক্ষেও এটা ফাইট করার পক্ষে অনেক দুর্বলতা আছে। আমি নিজে এর ভুক্তভোগী এবং আমি নিজে এটা করে যাই অনেক সময়। ইউরোপিয়ানরা কি বলে না বলে তা তুলে আমি আমার লেখাতে, আমার বইতে আমি বারবার বলেছি। যাই হোক, আর জানা বোঝার আমাদের ভুল আছে অনেক। তো আমি এই কথাগুলো বললাম এই কারণের জন্য যে যেটা আমি যতটুকু প্রাথমিক শুনেছিলাম যে কোরআন শরীফকে অবমাননা করার মতন একটা ঘটনা ঘটেছে, এবং তারপরে সবাই লোক গিয়ে প্রতিমা বা মন্দির বা এই সমস্ত গুলোকে করেছে। আমি শুধু এইটুকু বলতে চাই যে গোটা পার্সপেক্টিভটা কি, এর পিছনে আর কি আছে। আর এই শারদোৎসবের সময়টাই কোরআন শরীফকে
অবমাননা করার সময় হিসাবে বেছে নেওয়া হলো কেন? তবে আমি নিশ্চয়ই বুঝবো যে সবারই শুভবুদ্ধির উদয় হবে। আমাদের আশা করা ছাড়া তো অন্য কোনো উপায় নেই। যুদ্ধ করে, কামান দেগে এই পরিস্থিতি মোকাবেলা করা যায় না কোনোদিন। উন্মত্ত হিন্দু মুসলমানের মাঝে পড়ে, তাদের মাঝে দাঁড়িয়ে, তাদের সঙ্গে থেকে আমি বুঝেছি, নিজের অভিজ্ঞতাতে আমি বুঝেছি যে শুধুমাত্র গুলি বন্দুক দিয়ে, পুলিশ নামিয়ে এই দাঙ্গা ঠেকানো যায় না। দাঙ্গা ঠেকাতে হলে সমস্ত মানুষকে রাস্তায় নামতে হবে। মানুষ যদি রাস্তায় নামে, আমরা যে শান্তি মিছিল বলি, সেই শান্তি মিছিলের একটা অসম্ভব রকমের আবেদন আছে মানুষের কাছে। এটাই করতেন গান্ধীজি। আজকে আমার মনে হয় যে একটা অনশন করলে কি হয়, অনশন করলে শুধুমাত্র অন্যেরা প্রভাবিত হয় তাই না, নিজেও শুদ্ধ হয়ে উঠতে পারা যায়। তো এই নিজের শুদ্ধি সবচাইতে বড় জিনিস। তো সেটা না হতে পারলে এই রকমের গন্ডগোল গুলোকে আমরা কোনো সময়তেই ঠেকাতে পারবো না। যাই হোক, আমি বেশি সময় নিয়ে নিচ্ছি। স্থবিরদা আছে বা অরূপদা আছে, ওনারা কমেন্ট করবেন। তবে আমি একটু এ ব্যাপারে খুব বেশি এখনো যাইনি। আমি খুব বিব্রত আছি এই কারণের জন্য যে শত শত আমাদের কলকাতার মূলত, এবং কলকাতা নয়, আমি শেষ যে চিঠিটা আধ ঘন্টা আগে পেয়েছি, আমি সেটা অভিজিৎকে বলবার সুযোগ পেলাম না। সেই চিঠিটা হচ্ছে সারা পশ্চিম বাংলা থেকে অন্তত 150 জন মানুষ, তারা সই করে আমাকে বলেছেন যে আপনি সই করুন। তো আমি তার জন্য অপেক্ষা করছি। আমি ডক্টর সলিমুল্লাহ বক্তৃতাটা শুনতে চাই, কিছুটা অন্তত যতখানি পারবো শুনে আমি নিশ্চয়ই সিদ্ধান্ত নেব। তবে আমি সব সময়ের জন্য বলবো যে চিরদিন, আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, এই হিন্দু মুসলমান ধর্ম মানুষের পরিচয় নির্দিষ্ট করে দিতে পারে না। এই যদি আমরা না মানি, তাহলে দাঙ্গা হবে, কেউ ঠেকাতে পারবে না। কেউ যদি মনে করে যে শুধুমাত্র ধর্মটাই আমার একমাত্র পরিচয়, তাহলে পৃথিবীতে শান্তি আসতে পারে না কোনোদিন। মানুষ মানুষের পরিচয়ে যদি না বাঁচতে পারে, তাহলে কেউ ঠেকাতে পারবে না এই দাঙ্গা। যাই হোক, আমি এইটুকু বলি, আমার বক্তব্য শেষ করছি। এখন অভিজিৎকে বলছি যে তিনি কিভাবে সাজিয়েছেন আমি জানি না, তিনি শুরু করুন। না, আজকে আমাদের সাজানোর খুব আছে, কিন্তু আমরা তো মাঝে মাঝে বলবো। আজকে আমাদের অতিথি হিসেবে আছেন বিশিষ্ট অধ্যাপক লেখক ডক্টর সলিমুল্লাহ খান। ওনার কাছ থেকে শুনবো। ওনার প্রচুর বক্তৃতা পাওয়া যায় ইউটিউবে। আমি তো নিয়মিত শুনি, ছাত্র হিসেবেই শুনি, বিভিন্ন বিষয়ে, বোদলেয়ার সম্পর্কে, বিভিন্ন ইউরোপীয় সাহিত্য থেকে শুরু করে সাম্প্রদায়িকতা, বাংলাদেশের ইতিহাস, আহমেদ শফা, এ সম্পর্কে এতটা জেনেছি বলতে, এত ভালো লাগে ওনার বক্তব্য শুনতে। এবং প্রচুর ওনার ছাত্ররা রয়েছেন বিভিন্ন জায়গায় ছড়িয়ে, বোধহয় গোটা পৃথিবীতেই। হ্যাঁ, সেজন্য আমরা ওনার বক্তব্য শোনার জন্য। ওনার একটা বক্তৃতা শুনে আমার কাছে একটা অর্ডার আসে তো অনেক সময়, যে এর উপর একটা লিখুন। আহমেদ শফার উপরে লিখতে বলেছিল আমার অবশ্য যদিও কিছু আহমেদ শফার উপন্যাস পড়া ছিল, কিন্তু আমার প্রবন্ধ গুলো একদমই পড়া ছিল না। তো আমি তখন তো অগতির গতি বলে ইউটিউবে সলিমুল্লাহ খানকে শুনলাম, যে দেখি উনি কি বলেছেন। তো আমি একটা লেখাই লিখে ফেললাম আহমেদ শফাকে নিয়ে, ওর জন্য। সুতরাং হ্যাটস অফ সলিমুল্লাহ খান। এবং বলুন, লাকব, তারপরে আপনার প্লাটুন, রেনেল, বোদলেয়ার, আরো সব অনেক ব্যাপার আছে। তো এই মুহূর্তে আমরা আজকের ঘটনায় চলে যাই। ডক্টর সলিমুল্লাহ খান। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি একটু বিব্রত নই, একটু বিষণ্ণই আছি বলা যায়। গতকালকে যখন অভিজিৎদের সাথে কথা হচ্ছিল বলে আজকে বলবেন, আমি আসলে বলার মতো প্রস্তুত ছিলাম না। আজও যে প্রস্তুত আছে তা নয়। এই বিষয়টা আলোচনা করাটা শুধু বিব্রতকর নয়, এটা আমাদের জন্য একটা পরাজয় এবং লজ্জা। আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। তো যাই হোক, ঘটনা নিয়ে যেহেতু আপনারা সকলেই জানেন, আমাদের বাংলাদেশের পত্রপত্রিকা প্রথম 2 দিন একদম নীরব ছিল। ওই যে বলে অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে, তারা প্রায় অন্ধ হয়েছিলেন। এর কারণ হচ্ছে দেশে এখন
কি লিখলে কি হয়, সাম্প্রদায়িক দাঙ্গা বা সাম্প্রদায়িক বিরোধ, এই ধর্ম নিয়ে আলোচনা, এগুলো পত্রিকার জন্য বিপজ্জনক। কোন হেডলাইন দিলাম, এই জন্য কে কি বলবে এটা একটা ভয়, সরকার কি বলবে আরেকটা ভয়, এবং কি এদিকে হেলে গেলুম না ওদিকে হেলে গেলুম, এরকম নানা রকমের ভয়ের জন্য আমাদের যেগুলিকে বলা হয় বিধিবদ্ধ সংবিধিবদ্ধ পত্রিকা, যেগুলো সরকারি অনুমোদন প্রাপ্ত, তারা কিছু করে নাই। তাহলে গুজব ছড়াতে এটা একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছে। এখানে আমি দুটো ঘটনা বলি, একটা হচ্ছে ঘটনা, আর হলো ঘটনার প্রচার। ঘটনা যদি সামান্য হয়, প্রচারের কারণে মনে হয় একটা একটা তুলকালাম হয়েছে। ঘটনাটা যেভাবে ঘটেছে বলে আমরা পরে জানতে পারলাম, দুদিন পরে, সেটা আপনারা এখনই আলোচনা করেছেন। আমি নিজেও গতকালকে একটা ছোট্ট বিবৃতি দিয়েছি। এখানকার একটা সুন্দর পত্রিকা আছে, ছোট অনলাইন, নাম সংবাদ প্রকাশ। বিধান রিবেরু বলে আমার এক বন্ধু, সেটার নির্বাহী সম্পাদক, উনি বললেন যে আপনি ফোনে বলুন। আমি তখন তাকে হোয়াটসঅ্যাপে একটা প্রবন্ধ লিখে দিয়েছি, 150 শব্দ হবে। তাতে আমি এই কথাগুলো বলেছি যে আমাদের এই যে সংঘাতটা বাঁধানোর জন্যেই ধর্ম অবমাননা করা হয়েছে, ধর্ম অবমাননার জন্যে সংঘাত হয়নি। এটা আমাদের পরিষ্কার করতে হবে। তাহলে কোন পরিবেশে এটা হয়? ধরেন এখানে একটা তদন্ত চলছে, এটা পুলিশি ব্যাপার। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, উনি বলেছেন যে এখন তদন্ত চলছে, আমি কিছু বলবো না। কাজে আমাদের পক্ষেও মুখ খোলা কঠিন, কে করেছে। আপনি দেখেন এখানে রাজনৈতিকভাবে বিভিন্ন পক্ষ বিভিন্ন পক্ষকে দোষ দিচ্ছে। এমনকি আপনারা এটাও লক্ষ্য করেছেন, আপনাদের কোন কোন মহলে কি বলে বলে আমরা কিসের জন্য গন্ধ পাচ্ছি, মানে এইখানে বাংলাদেশে কেউ কেউ আছে, তারা বলছেন এগুলো ভারতীয় গোয়েন্দা বাহিনী জড়িত। আর ভারতীয় অনেককেই বলতে শুনেছি আমি, আপনাদের গ্র্যাভিটাস বলে একটা টিভি আছে, বলে পাকিস্তানি প্রক্সিরা করছে। আমি এই ব্যান্ডিং এ যাচ্ছি না। আমাদের দেখতে হবে এই কাজটা করলে কার ক্ষতি হয়, কার লাভ হয়। যদি আপনি তদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করার আগেও আপনি অনুমান করতে পারেন। তো এটা খুব পরিষ্কার যে যে অন্য ধর্মকে অবমাননা করে, এখানে ধরেন যারা গিয়ে কোরআন রেখে এসেছেন, তারা ধর্মের অবমাননা করেছেন। তারা কারা? মানুষের যে কোনো যুক্তি দিয়ে বোঝা যায়, যেখানে শারদীয় দুর্গোৎসব চলছে, বাংলাদেশে হিন্দু সমাজের অবস্থা যদি কেউ বাস্তবসম্মতভাবে দেখে, এটা তাদের পক্ষে জ্ঞানত করার কথা নয়। যদি কোনো হিন্দু ধর্মাবলম্বী এটা করে থাকেন, তাহলে বলতে হবে তিনি উন্মাদ হয়ে গিয়েছেন। এবং আমরা জানি, সেই জন্য তাকে আপনি অনুসন্ধান করার আগে অন্য জায়গায় দেবেন, আগুন দেবেন কেন? পরবর্তী কয়েকদিনের ঘটনা কিন্তু এটাই প্রমাণ করে। আপনার কুমিল্লা জেলা হচ্ছে ত্রিপুরার একটা মহকুমা ছিল, তার সীমান্তের কাছে এই শহরটা। তার একটা মহকুমা হচ্ছে লাকসাম, এখন আরেকটা জেলা হয়েছে। এবং সেখানে চাঁদপুর আছে, সেখানে একটা হাজীগঞ্জ আছে, সেখানে যেখানে পুলিশের গুলিতে বলা হচ্ছে 4 বা 5 জন মারা গিয়েছে। তারপরে ফেনী, যেটা পুরনো জায়গা, মহাত্মা গান্ধী যেখানে গিয়েছিলেন, আপনার সেই নোয়াখালীর বিখ্যাত 1946 দাঙ্গার কথা মনে পড়বে আপনার। চট্টগ্রামে সুদূর দক্ষিণে একেবারে রোহিঙ্গা শিবিরের কাছে পর্যন্ত এই সমস্ত আক্রমণ হচ্ছে। গত রাত্রে 24 ঘন্টা হয়নি, আপনি দেখেন রংপুরের পীরগঞ্জে, রামনাথপুর, নামগুলি দেখলে বোঝা যায় না এদেশে কি হিন্দু মুসলমান ভাগ করা যায়। উপজেলার নাম পীরগঞ্জ, আর ইউনিয়ন পরিষদের নাম রামনাথপুর। তার মধ্যে বিভিন্ন গ্রামের নাম দেখলে আপনি বুঝতে পারবেন এখানে হিন্দু মুসলমান নাই, এমন কোনো গ্রাম নেই। এবং কোথা হিন্দু কথাটা কিন্তু একটা, আমি মনে করি মানে লুকানো কথা। হিন্দু কথাটা যতটা প্রকাশ করে তার চেয়ে বেশি লুকায়। ওগুলো হচ্ছে জলদাস পাড়া, যারা ধীবরতী, যাদেরকে প্রাচীন হিন্দু সমাজ অন্তর্য বলে। আপনার ভারতে বোধহয় নতুন শব্দ আপনারা ব্যবহার করছেন 1971-এর পর থেকে, দলিত বলেন। দলিতের চেয়ে দলিত, এদের গ্রামে গিয়ে আগুন দিয়েছে, 20টা ঘর পুড়িয়ে দিয়েছে কালকে। তাই উদ্দেশ্যটা কি? কোথায় কুমিল্লা, কোথায় রংপুর, বলে কে বলে তা বহুদূর, তাই না? মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষ হতে সুরাসুর। দেখা যাচ্ছে এই আগুনগুলো দেওয়া হচ্ছে। আমি আমার ভাবনার কথাই বলছি, আমার কোনো জ্ঞান নাই। ভাবনার জ্ঞান এক জিনিস নয়, আপনি জানেন, এবং জ্ঞান আর সত্য এক জিনিস নয়। তিনটাকে আমি আলাদা করেই বলছি। আমার ভাবনা হচ্ছে, যেটাকে মানে সাধারণ ভদ্রলোকেরা মতামত বলে, সেটা হচ্ছে যে এটা রাজনৈতিক কারণেই হচ্ছে। রাজনীতিটা কি? বাংলাদেশে কয়েকদিন আগে এদেশের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন সামনের নির্বাচনের জন্য প্রস্তুত হন 2 বছর পরে। ফলে এক ধরনের
দীর্ঘদিন ধরে একটি দল যখন ক্ষমতায় থাকে, একটি জোট যখন ক্ষমতায় থাকে, স্বাভাবিকভাবে তার বিরুদ্ধে নানা রকমের অভিযোগ পুঞ্জীভূত হতে থাকে, ভালো হলেও থাকে খারাপ হলেও থাকে। যে বাংলাদেশে গত দুবার যে তিনটে নির্বাচন হয়েছে, 2008-এর শেষে, 9-এ এই সরকার ক্ষমতায় বসেছে, তারপর থেকে এক টানা 3 মেয়াদে তারা ক্ষমতায় আছেন। স্বাভাবিকভাবেই 2014, 2018 এই নির্বাচনগুলি নিয়ে, বিশেষ করে যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেননি অথবা অংশগ্রহণ করার পরও পরাজিত হয়েছেন, অথবা যারা নির্বাচনে ভোট দেওয়ারই সুযোগ পাননি, সেই ঘটনা বিশেষভাবে 2018 সনের ডিসেম্বরে নির্বাচনে হয়েছে। এই জন্য মানুষের মনে নানা রকম বিক্ষোভ আছে, কিন্তু সেগুলোর বিরুদ্ধে প্রতিরোধ করার কোনো পথ যখন খোলা থাকে না, তখন মানুষ এই সমস্ত অপপথ খুঁজে নেয়। আর লোকে জানে এটা সস্তা, এটা হচ্ছে পিচ্ছিল পথ, অর্থাৎ এটা হচ্ছে খাল কেটে কুমির নিয়ে আসার মতো। ধর্মের রাজনীতিটা হলো, আমরা জানি আমাদের ধর্ম তো নয়, এটা কাম, ক্রোধ, মোহ, মদ, মাৎসর্য, আমাদের যে ষড়রিপুর কথা আমরা বলি, লোভ এর মধ্যে জড়িত আছে। লোভের রাজনীতিতে কামের মতো, ক্রোধের মতো, মদের মতো, মাৎসর্যের মতো, মাৎসর্য মানে পরের ভালো দেখতে পাচ্ছে না। এটা তো শুধু হিন্দু মুসলমান সমাজ নিয়ে নয়, আপনি ইউরোপে দেখেন, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র দেখেন, সেই এই ধরনের বিরোধগুলো কোথাও ধর্মের জন্য, হয়তো গায়ের রঙের জন্য হয়, কোথাও জাতীয়তার জন্য হয়। সমস্ত মজা ওরা মেরে ফেলছে। এরা বলে হিন্দুরা সব মজা খেয়ে নিচ্ছে ভারতে, এখানে বলে মুসলমানরা সব মজা নিচ্ছে। এগুলো আমাদের জানা কথা, আপনারা সকলে জানেন, এগুলি পুনরাবৃত্তির দরকার নেই। যেটা দিলে এখন প্রশ্ন হচ্ছে আমার তিনটা প্রশ্ন এখানে। এটা কে করেছে, কি নিয়ে করেছে, কিন্তু এর পরে মিছিল করার জন্য এত লোক পায় কোথায় ওরা? এই বাংলাদেশে 1971 সনে মুক্তিযুদ্ধ হয়েছে, সেদিন রানা দাশগুপ্ত, যিনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা, চট্টগ্রামের আইনজীবী এবং আমাদের যুদ্ধ অপরাধ বিচারের যে ট্রাইব্যুনাল তার একজন পাবলিক প্রসিকিউটর, উনি, আমিও চিনি ওনাকে, উনি কালকে নোয়াখালীতে, ফেনীতে সংবাদ সম্মেলনে বলছেন যে রাজনৈতিক নেতাদের উপর আমরা আস্থা হারিয়েছি। দল নাম না নিলে উনি বোঝাতে চাচ্ছেন, এর মানে উনি শাসক দলের উপরই অভিযোগটা করছেন, এটা পরিষ্কার বলা উচিত। বলছেন কি তারা আমাদেরকে রক্ষা করতে পারেননি। আমার বক্তব্য হলো, যারা 9, 10 বছর, 12 বছর, 13 বছর ধরে ক্ষমতায় আছেন, তাদের তো একটা জনভিত্তি থাকার কথা। এই দাঙ্গা কাজ, যাতে, আমি এটাকে দাঙ্গা বলতে প্রস্তুত নই, এটা হচ্ছে একতরফা হামলা। এমনকি হাঙ্গামা কথাটা একটা পুরনো বাংলা, আমরা ভালো শব্দ না পেয়ে বলছি। এটাকে রায়ট বলা ঠিক হবে না, এটা হচ্ছে অত্যাচার, অপারেশন। একদল আরেক দলের উপর আক্রমণ, দুর্বলের উপর সবলের অত্যাচার, এটা বললে হবে না। এখানে এখন আমি বলবো, আক্রমণটা হচ্ছে কি নিয়ে? ধর্ম নিয়ে। ধর্ম এমন একটা বিষয় যেটা নিয়ে আপনার উচ্চারণ করা মাত্রই ভেঙে যায়। প্রত্যেক জিনিসের ধর্ম কথাটা যে কত অর্থে আমরা ব্যবহার করি, আগুনের ধর্ম পোড়ানো, জলের ধর্ম ডোবানো, এভাবে আমরা বলতেই থাকি। আর মানুষের ধর্মের মধ্যে নানা রকমের ধর্ম আছে। আমি বলছি মানুষের যে ধর্ম, তার মধ্যে বিষয় বুদ্ধি জড়িত হয়েছে। এখানে জড়িত হচ্ছে সম্পত্তির প্রশ্ন, জমির প্রশ্ন। যদি কাউকে মেরে কেটে তাড়ানো যায়, তাহলে তার সম্পত্তি দখলের প্রশ্ন, এটা বাংলাদেশে হয়ে এসেছে। সুতরাং আমাদের যে সমস্যা এখন বাংলাদেশে, আমি বলছি আমার দৃষ্টিকোণ থেকে, আমি বলছি এই যে রাজনৈতিক একটা সংকট দেশে বিরাজমান আছে, এটা আমরা যদি অস্বীকার করি, আমরা এই ঘটনার গোড়ায় যাব না। সেইখানে যারা এই ধর্ম অবমাননাকে কেন্দ্র করে অথবা সম্পূর্ণভাবে আবিষ্কার করে এটা করে, তারা অন্য রাজনৈতিক সুবিধা আদায় করতে চায়। যেমন তারা রাজনৈতিক অস্থিরতা তৈরি করে সরকারের পতন ঘটাতে চায়। সরকারের পতন ঘটানো যদি তাদের সঠিকভাবে সম্ভব হতো, তারা হয়তো সেই পথই নিতেন। এই জিনিসটা বোঝার জন্য আমাদের বেশি দূর যেতে হবে না। যেমন ধরেন, এখানে না কোরআন রেখেছে কি রাখে না, একটা তর্ক হচ্ছে। তারপরে রংপুরে আগুন দিল কোন, পীরগঞ্জে 20-30টা বাড়ি পুড়িয়ে ফেললো। সেখানে কি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। ফেসবুকটা নতুন ঘটনা, এটা তো 1947 সনে ছিল না। এখন ফেসবুকের মধ্য দিয়ে কেউ একটা অপমান করে যেটা প্রচার করে দিলে হয়, এটা যাচাই করার জন্য তো কোনো আদালত বসছে না, সত্যি কিনা অপেক্ষা তো কেউ করছে না। এই জন্য মইনুলদা যে বলছিলেন যে শুনলেই হয়, আমি এটা শুধু মুসলমানদের মধ্যে হয় এটা বললে কিন্তু কথাটা একপক্ষীয় হবে। যত ফ্যানাটিক আছে, সেই যে ধর্মেরই হোক না কেন, এটা হয়।
দেখেন আমাদের পাশের দেশ মিয়ানমার, বর্মা, সেখানেও একদম বৌদ্ধ ফেনাটিকরা বেরিয়েছিল। তারা ওখান থেকে রোহিঙ্গা বলে কথিত জনগোষ্ঠীর প্রায় 11 লক্ষ লোককে পিটিয়ে হত্যা করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। লক্ষ্য করেন সেইখানে কথাটা কি, সেখানে বৌদ্ধ ধর্ম বিপন্ন, ওখানে পাকিস্তানি ইসলাম বিপন্ন, ভারতে সম্ভবত হিন্দুত্ব বিপন্ন বলবে। তো আমাদের এই জন্য বলছি যে একটা লোকাল ঘটনার একটা আন্তর্জাতিক তাৎপর্য আছে এখানে, বিশেষ করে আন্তর্জাতিক দুইটা, মানে সারা পৃথিবীতে আন্তর্জাতিক বটেই, আবার আমাদের যেটা বলে দক্ষিণ এশিয়া বলে ক্লিনিক্যাল টার্ম হিসাবে, এইখানে একটা আমাদের একটা উপ আন্তর্জাতিকতা আছে এখানে, দক্ষিণ এশিয়া উপমহাদেশের আন্তর্জাতিকতা। ভারতে যা কিছু ঘটে বাংলাদেশে তার প্রভাব বিস্তার করে, যেমন 1992 সনে করেছিল। বাংলাদেশের প্রধানমন্ত্রী সেদিন তার কোন এক বক্তৃতায়, জানি না কি কারণে, আমি বিবিসির খবরে শুনলাম যে বললেন, উনি বলে যে ভারতের কাছে আমাদের সাহায্য দরকার, মানে ভারতে যেন কোনো রকমের সাম্প্রদায়িক দাঙ্গা না হয়, যদি কিছু ওখানে হয় তাহলে এখানে আমাদের দমন করা কঠিন হয়ে যায়। একই ঘটনা এখানেও তাই, এখানে যা কিছু ঘটাচ্ছে যারা করছে তারা কি বাংলাদেশের মুসলমানদের উপকারের জন্য করছে? এটা যে কোরআন অবমাননা হয়েছে বলে যারা বলছে, তারা যদি সত্যি কোরআনের অনুরাগী হয় তাহলে তারা পার্শ্ববর্তী নিরীহ হিন্দুর বাড়িতে গিয়ে আক্রমণ করে না, হিন্দুর মন্দিরে গিয়ে আক্রমণ করে না, এবং এমন সময়টা বেছে নেয় না। সুতরাং আমি বলবো, আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে, আগেও আবার বলছি, এই সংঘাতটা সৃষ্টি করা হয়েছে পরিকল্পিতভাবে। কে করেছে আমি বলছি না, যারাই যে করুক, আপনারা বুঝতে পারবেন পৃথিবীতে বিনা কারণে কোনো কার্য ঘটে না। অনেক সময় কারণটা আমাদের কাছে অপরিচ্ছন্ন থাকে, আমরা দেখতে পাই না। যেমন জোয়ার ভাটা কেন হয়, মানুষ হয়তো বহুদিন জানতো না, এর মধ্যে চাঁদের আকর্ষণ আছে, সূর্যের আকর্ষণ আছে, এটা আবিষ্কার করতে করতে মানুষের বহু শত হাজার বছর পার হয়ে গেছে, কিন্তু মানুষ জোয়ার ভাটার প্রভাবটা অনুভব করেছে, সেইভাবে তারা নৌকা ঘাটে বেঁধেছে অথবা ছেড়েছে। ঘটনা তো মানুষ জানে। আমরাও বলছি যে এই যে ঘটনাটা, আমি হয়তো আদি মাধ্যাকর্ষণটা কি জানি না। আমার বাংলাদেশের বর্তমান অবস্থা হচ্ছে, সামনের নির্বাচনকে কেন্দ্র করে অথবা নির্বাচন ছাড়াই এটা একটা অস্থিতিশীলতা তৈরি করার যে রাজনৈতিক উদ্দেশ্য, সেটাই। এখন আমি শেষ কথায় আসি, বাংলাদেশের বিরুদ্ধে যে প্রতিরোধ করার ক্ষমতা আগে ছিল আমাদের, ধরুন 1964 সনে কাশ্মীরের হজরত বাল মসজিদের একটা রেলিক চুরি হয়েছে, এই অপবাদে পূর্ব বাংলায় দাঙ্গা বাঁধিয়ে দিয়েছিল পাকিস্তান সরকার। কিন্তু পাকিস্তান সরকারের এত চেষ্টা সত্ত্বেও তারা আদমজি জোট মিলে খুলনায়, এবং বিশেষ করে এখানে যাদেরকে বলা হতো বিহারি সম্প্রদায়, তাদেরকে কাজে লাগিয়ে শ্রমিকদের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে দিয়েছে। কিন্তু সারা পূর্ব বাংলা, তখন সেটাকে পূর্ব পাকিস্তান বলতো, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী তাদের বিবৃতি 64 সনে জানুয়ারি মাসে আপনারা দেখেন, লিখছিল কি, হেডলাইন ছিল, ব্যানার হেডলাইন 4টা শব্দে, পূর্ব পাকিস্তান রুখিয়া দাঁড়াও। আজকে সেরকম নেতা নাই কেন দেশে? মানে দুর্ভাগ্য তো, বাংলাদেশের আরেক দুর্ভাগ্য হচ্ছে, আওয়ামী লীগ বলে যে দল ক্ষমতায় আছেন, তাদের প্রধানমন্ত্রী ছাড়া আর কোনো লোক নাই কথা বলার। এর চেয়ে শোচনীয় আর কিছু হতে পারে না। আবার সবাই প্রধানমন্ত্রীর মুখের দিকে তাকিয়ে থাকে। অর্থাৎ গ্রামে যে সংসদ সদস্য, জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদ, উপজেলার নেতা, তারা জনগণকে সঙ্গে নিয়ে এই দাঙ্গাবাজদের প্রতিরোধ করতে পারে না কেন? তারা এখন সম্পূর্ণ পুলিশ নির্ভর হয়েছে। বাংলাদেশে একসময় পুলিশের সংখ্যা ছিল 50,000, এখন হচ্ছে 5 লাখ। তা দিয়েও তারা কিন্তু দাঙ্গা দমন করতে পারছে না। অর্থাৎ আসলে আইন শৃঙ্খলা সমস্যা হিসেবে এটাকে দেখলে চলবে না। প্রথমে আমাদের দেখতে হবে এর রণনীতিটা কি। এটা হচ্ছে রাজনৈতিক সমস্যা, তারপরে অবশ্যই এটা আইন শৃঙ্খলার সমস্যা, উপযুক্ত শাস্তি বিধান করতে হবে। কিন্তু যে ভাষায় আমরা কথা বলি, যে মানুষের মনে যে আদিম প্রবৃত্তিগুলোকে সরকারের, সেই নৈতিক ভিত্তি বাংলাদেশে এখন নেই, দুর্বল হয়ে গেছে। আমি হচ্ছে নৈতিক ভিত্তি নেই, এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। আপনারা বলুন, যদি কোনো কিছু আমি ভুল বলে থাকি একটু সংশোধন করে দিন। কে বলবেন? ডক্টর হাসান, মইনুল হাসান, আজমল। আমি আজমলকে দেখতে পাচ্ছি। আজমল, হ্যাঁ, আচ্ছা, আমাদের আরেকজন অপেক্ষা করছেন পেছনে। কথা বলুন, আমি শুনছি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। অরূপদা বলছো? অরূপদা কিছু বলবেন? অরূপদা বলুন। আপনারা সব দিক থাকবেন, হ্যাঁ, মাঝে মাঝে একজনকে দেখা যাবে, আরেকজনকে দেখা যাবে না।
আমাকে সবাইকে 6 জনের বেশি অ্যাকোমোডেট করা যাবে না, তো সেই জন্য আমি একটু হয়ে যেতে পারি। না আমি করছি, অরূপদা কোনো বলুন, অসুবিধা আমি নেই। শুনবো অরূপদাকে। না, অরূপদার মাইকটা ঠিক খুলে দিতে হবে। অরূপদা মাইকটা খুলে দিন। অরূপদা আপনার মাইকটা খুলে দিন। ঠিক আছে, ঠিক আছে। খোলা আছে, খোলা আছে। কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, যে শোনা বলুন। যাচ্ছে। আমি বলছি যে হ্যাঁ, ডক্টর সলিমুল্লাহ খান যা বললেন আমি তো তার সঙ্গে পুরোপুরি একমত। আমি শুধু তার কাছে একটা জিনিস জানতে চাইছি, সেটা আমার ধারণা বলে আমি বলছি আর কি, আমি ধারণার উপর ভিত্তি করে বলছি। সেটা হচ্ছে যে এটার পেছনে কোনো ধর্মীয় কারণ নেই, কারণটা পুরোপুরি রাজনৈতিক এবং উদ্দেশ্য প্রণোদিত। এটা একদম আমার কাছে পরিষ্কার। যেমন মানে ওই বলা যেতে পারে যে রাইখস্ট্যাগ যেভাবে আক্রান্ত হয়েছিল এক সময়, এবং তারপরে কমিউনিস্টদের ধরা হয়েছিল যে রাইখস্ট্যাগে তারা আগুন লাগিয়েছে ইত্যাদি। এটাতে শুধুমাত্র ওই বাংলাদেশের নির্বাচন কিংবা ভারতের নির্বাচন এইটুকু যুক্ত নয়, এখানে একটা অন্য উদ্দেশ্য আছে বলে আমার সন্দেহ। সর্বভারতীয় ভাবে আমাদের দেশে এবং বাংলাদেশেও সম্ভবত বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক ব্যর্থতা সাধারণ মানুষের কাছে যখন খুলে যায়, তখন ইস্যু ঘোরাতে হয়, যেটাকে বলা যায় যে সমস্ত জায়গায় ইস্যুটাকে পাল্টে দাও, এবং ইস্যুর পক্ষে বিপক্ষে যাই বলুক না কেন, ধরা যাক এই যে ঘটনাটা ঘটেছে কুমিল্লায়, আমি তার বিরুদ্ধে বলছি যে এটা অন্যায় হয়েছে, এইভাবে দাঙ্গা লাগানো বা দাঙ্গা কেন্দ্রিক একটা পরিস্থিতি তৈরি করাটা ঠিক নয় ইত্যাদি। আর একদল বলছে যে ওখানে আসলে অন্যায় করা হয়েছে, কেন কোরআন ওখানে রাখা হলো ইত্যাদি। এই ইস্যুটাই যেন প্রধান ইস্যু হয়ে যায়। ভারতের ক্ষেত্রে আমি বলতে পারি যে 101 নম্বরে দাঁড়িয়ে আছে হাঙ্গার ইন্ডেক্সে, এইটা যেন কারোর নজরে না আসে। একই রকম হবে হয়তো, আমি বাংলাদেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বলতে পারবো না, কিন্তু সরকারের ব্যর্থতা, রাষ্ট্রের ব্যর্থতার দিক থেকে লোকের নজর ঘুরিয়ে দেওয়ার খুব সহজ রাস্তা হচ্ছে এইটা। আমার সবসময় মনে হয়েছে যে সাধারণ স্তরে, একদম নিম্ন স্তরে যে হিন্দু মুসলমানরা বসবাস করেন, তাদের মধ্যে কোনোদিন কোনো গন্ডগোল ছিল না, এটা আমার ধারণা। সবসময় ওপর থেকে সেটা চাপিয়ে দেওয়া হয়েছে, লাগিয়ে দেওয়া হয়েছে, অনেকটা ওই থিয়েটার করার মতো, আমি স্টেজে করছি এবং তারপরে সেটা পার্কুলেট করে নিচে নেমে আসছে, এরকমটাই আমার মনে হয়েছে। হয়তো কিছু ব্যতিক্রম থাকতে পারে, এটা আমার আমার মানে বক্তব্য আর কি। আমার দাদু মানে মায়ের বাবা, তিনি বাংলাদেশে ছিলেন, বাংলাদেশে চাকরি করতেন। 64 সালে তিনি রিটায়ার করেছিলেন। তার ইচ্ছা ছিল তিনি চলে আসবেন, কিন্তু তিনি আসেননি, বলছেন না আমার স্ত্রী এখানে মারা গেছে, আমার জীবন সবকিছু এখানে, তিনি আসেননি। 71 সালে যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয়, তখন তিনি হেঁটে ওই বালুরঘাট দিয়ে চলে এসেছিলেন, রাজশাহীতে থাকতেন, তারপরে ট্রেনে করে এখানে চলে আসেন, তারপর ধরা পড়ে তার ক্যান্সার, তিনি আর ফিরে যেতে পারেননি, এখানেই মারা যান। আমার কথা যে তার কাছ থেকে আমি যেটা জেনেছি যে তিনি কোনোদিন এই ধরনের দাঙ্গার পরিস্থিতি দেখেননি। তার মানে এই নয় কিন্তু তিনি নিজেকে অসম্ভব রকমের হিন্দু বলেই মনে করতেন। তো আমার মনে হচ্ছে এগুলো তৈরি করা হয় ইস্যুটাকে নতুন একটা চেহারা দেবার জন্য, যাতে এই ইস্যু নিয়েই দুপারের মানুষগুলো ব্যস্ত থাকে। যেমন এখন দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে 80% দখল করে নিয়েছে এই বিষয়টা, ফলে অন্যদিকে আর আমাদের নজর নেই। 101-এ যে নেমে গেছে ইন্ডিয়া হাঙ্গার ইন্ডেক্সে, আমরা সেটা নিয়ে খুব একটা বিরক্ত নই, বিব্রত নই। লোকে খেতে পাচ্ছে কি পাচ্ছে না, আমার ওই একটাই কথা মনে হয়, ক্ষুধাতুর শিশু কিচ্ছু বোঝে না, চায় দুটো ভাত একটু নুন, তার কাছে গণতন্ত্র, স্বরাজ কিংবা ধর্ম, হিন্দু মুসলমান, কোরআন নামই শোনেনি সে হয়তো। এইটা কি আপনারও মনে হয়? আমার প্রশ্ন। আমি এখন বলবো। হ্যাঁ হ্যাঁ বলুন, আপনি বলুন। তাহলে আমার কথা হচ্ছে, আমি আপনার সাথে একমত হয়েও একটু ভিন্ন মত প্রকাশ করি, অনুমতি নেই। সেটা হচ্ছে ধর্ম যে একেবারে কিছুই নয় তা সম্ভবত বলা আমার অধিকার নেই। মানুষের মানে মানুষ কেবল রুটিতে বাঁচিবে না, যীশু খ্রিস্টের নিউ টেস্টামেন্টের বক্তব্য, তার জন্য তার ভাষা, তার ঈশ্বরের বাক্য লাগবে। মানে মানুষের মনের মধ্যে তার যে কল্পনা, সেটা শুধু পরকালের কল্পনা নয়, ইহকালেও তার নানা রকমের ভাবনা থাকে। সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করছি না। আমি বলছি যে ধর্মকে উস্কে দিলে সাধারণ মানুষকে টেনে আনা যায়, এই যে কথাটা মইনুলদা বললেন শুরুতেই, এটা একটা অভিজ্ঞতা লব্ধ পরীক্ষিত সত্য। আমরা বলতে পারি এটা ইলিউশন, বিভ্রম, যাই আমরা
তথাকথিত শিক্ষিত লোকেরা বলি না কেন, বাস্তব ঘটনাটা হচ্ছে ধর্মকে ব্যবহার করে মানুষের মধ্যে উত্তেজনা তৈরি করা যায়। মহাত্মা গান্ধীর গুণ কীর্তন করে আমার বাকি জীবন আমি শেষ করলেও করতে পারবো না, কিন্তু গান্ধীজির সম্পর্কে এখন ইতিহাস লেখকদের যে সাধারণ অভিযোগ যে তিনি রাজনীতিতে ধর্মকে টেনে এনেছেন। একদম আমি একমত। হ্যাঁ, না এনেছেন, আমার কথা হচ্ছে কি তিনি শুধু আনেন নাই, অথচ পাকিস্তানের প্রতিষ্ঠাতা যাকে বলা হয় মোহাম্মদ আলী জিন্নাহ, তিনি ব্যক্তিগত জীবনে মোটেও ধার্মিক ছিলেন না, কিন্তু তিনি যে আইডেন্টিটির পলিটিক্স করেছেন সেটার মধ্যে ধর্মই প্রধান উপাদান হয়ে উঠেছে। এখন 1971 সনে দেশভাগের সময় ভারতের কংগ্রেস সহ, আমি একটা গল্পের কথা আপনাদের বলছি, এই কলকাতাতে আগস্ট মাসে একটা আলোচনা সভা হচ্ছিল। তখন অটল বিহারী বাজপেয়ী অত বড় নেতা হননি, তিনি মোটামুটি মাঝারি পর্যায়ের নেতা ছিলেন। তখনও তিনি তো জনসংঘে গিয়েছেন, জনসংঘই বোধহয় দলটা ছিল, তখনও বিজেপি হয়নি। তো তারা একটা আলোচনা সভা করেছে, তারা বলছে কি 1971 যুদ্ধ চলছে বাংলাদেশে, এখান থেকে শরণার্থী হিসেবে যারা গেছেন তার মধ্যে একজন হচ্ছেন আহমদ সফার, তিনি তার বয়স তখন 28-29 বছর, তরুণ। উনি থাকতেন কাকা বাবু অর্থাৎ মুজাফর আহমদের আশ্রয়ে। সেখান থেকে অটল বিহারী বাজপেয়ী তাকে ধরে নিয়ে আসছেন যে তোমাকে এখানে বক্তৃতা দিতে হবে আমাদের সবাই। তো সবার মধ্যে বক্তৃতা দেওয়া হচ্ছে, অনেকে বলছে 1947 ভারত বিভাগ আমরা মানি না, ভারতকে আবার অখণ্ড করতে হবে, শুধু বাংলাদেশ নয় পাকিস্তান শুদ্ধ আবার এক করে ফেলতে হবে। তা আহমদ সফাকে বলছে আপনি কিছু বলুন। আমাকে যেমন এখানে আপনারা অতিথি বলতেছেন, আহমদ সফাকে তারা অতিথি পেয়েছে বাংলাদেশ থেকে, একটা তরুণ সাংবাদিক। তখন উনি বললেন আপনাদের সাথে আমি একমত, ভারতবর্ষের এক হয়ে যাওয়াই ভালো, তবে আমার একটা কথা আছে। কথাটা কি? অখণ্ড ভারতের রাজধানীটা ঢাকায় হতে হবে। তখন তো আহমদ সফার জান নিয়ে পালাবার অবস্থা আর কি। অটল বিহারী বাজপেয়ী নিজের গাড়িতে করে তাকে কাকা বাবুর বাসায় পৌঁছে দিয়েছেন। এটা আহমদ সফার স্মারক গ্রন্থ 2003 সনে বেরিয়েছে, তার মধ্যে হাসান তারেক বলে একজন লেখক লিখেছে, আমি রেফারেন্সটা দিচ্ছি আপনাদের, মানে আমি গাল গল্প বলছি না এটা। তো এইটা কেন হয়? মনে হচ্ছে কি এই 1971 বাংলাদেশ স্বাধীন হয়েছে, পাকিস্তান লোকে বলে দ্বিজাতি তত্ত্ব মিথ্যা হয়ে গেছে। যদি আমরা সত্যের খাতিরে কথা বলি, দেখা যায় দ্বিজাতি তত্ত্ব ঠিক মিথ্যা হয়নি। পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশের লোকরা ভারতে যোগ দিতে চায়নি, বা পশ্চিমবঙ্গের লোকেরা ভারত থেকে ভেঙে এসে বাংলাদেশের সাথে যোগ দিয়ে একটা নতুন রাষ্ট্র করতে চায়নি। আপনাকে এই জিনিসগুলো মেনে নিয়ে কথা বলতে হবে। এই বিভক্তির পেছনে ধর্ম যদিও বা ব্যানার হিসেবে কাজ করেছে, কিন্তু ধর্মটাই আসল কারণ বলে অন্তত আমি মনে করি না। এর মধ্যে নানা রকমের সংঘাত আছে, আপনারা ভারতে ভালো জানেন আমার চেয়ে। টাটা, বিড়লা, মারওয়ারি এদের ভূমিকা আছে, বাংলার শিল্প কোন দিকে যাবে সেসব ভূমিকা আছে, সেই বিশ্লেষণ আপনাদের সুনীতি কুমার ঘোষ এবং অন্যান্যরা করেছেন, আমি সেটাতে যাচ্ছি না। আমাদের বাংলাদেশেও দেখা যাচ্ছে কি লোকের মধ্যে বাংলাদেশ বলে একটি রাষ্ট্র তারা করেছে, কিন্তু আমরা একটা জিনিস মনে করেছিলাম, বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যত আছে, এখানে জৈন হতে বেশি নাই, এখানে যাদেরকে বলা হয় প্রাকৃতিক ধর্ম করে, সবাই একমত হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে, তারা বাংলাদেশ চেয়েছে। কিন্তু তারপরে বাংলাদেশ হওয়ার পর আশ্চর্য যে হিন্দু মুসলমান বিরোধের নামে এই রকমের নির্যাতন অত্যাচার ফিরে এলো কিভাবে? মাত্র 50 বছরে, 50 বছর লাগেনি, কিন্তু 5 বছরেই ফিরে এসেছে ওটা। এই জিনিসটা আমাদের গভীরভাবে বুঝতে হবে, আজকে 2 ঘন্টায় বলা যাবে না। আমি শুধু বলছি যে আপনার কথা পুরো সঠিক। আপনার যে হাঙ্গারের যে তালিকা বললেন, তাতে ভারত যদি 101 হয়, পাকিস্তান 88-তে, বাংলাদেশ নাকি 70-এর ঘরে নিচে নেমে এসছে, অর্থাৎ বাংলাদেশ একটু বেটার। তো আমি ঘটনাটা আপনাদেরকে তুলে ধরতে চাই এই জন্য, বাংলাদেশে খাদ্য উৎপাদনের অবস্থা ভারতের চেয়ে একটু ভালো। এমনকি বলা হচ্ছে মাথা পিছু আয়ের দিক থেকে ভারতকে ছাড়িয়ে যাচ্ছে। এমনকি অমর্ত্য সেন মহাশয়, বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ, তিনি এটার জন্য বাংলাদেশের পিঠ চাপড়ে দেন এবং আত্মজীবনীতে লেখেন আমার বাড়ি মানিকগঞ্জ। এটা আমাকে মজা দেয়, আমি একটু স্মিত হাসি যে বাড়ি মানিকগঞ্জ, বাড়ি ঢাকা, তিনি এক স্কুলে পড়েছেন ইত্যাদি, তিনি খুব বড় করে লিখছেন। ছোটবেলায় তিনি বর্মায় ছিলেন, তিনি বর্মিজ ভাষা বলতে পারেন, সব লিখছেন। কিন্তু এইটা দিয়ে এই ফাটলটা নিপন করা যাবে না, এখানে একটা ফাটল আছে। অমর্ত্য সেন বলেন যে তিনি শান্তিনিকেতনে পড়ার সময় তাকে তার বন্ধুরা একটু টিস্কারা করতো, ওই পূর্ববঙ্গী উচ্চারণে কথা বলতেন বলেই। তো ধীরে ধীরে কিন্তু এখন তার উচ্চারণ ঠিক হয়ে গেছে। আমি বলছি আমাদেরও কোনো কোনো উচ্চারণ ভুল আছে, শব্দের উচ্চারণ নয়, মনের উচ্চারণের মধ্যে ভুল আছে। ভুলটা হচ্ছে এই যে মাথা পিছু আয় দিয়ে যে জাতীয় আমরা উন্নতি মাপতেছি, এটা কি আদৌ সঠিক?
সর্বনিম্ন মজুরি কত? ভারতবর্ষের বিজ্ঞাপনে আমি দেখি বড় বড় পত্রিকায় যে 20 কোটি মধ্যবিত্ত আছে, এটা 20 কোটি মধ্যবিত্ত এই গাড়ি কিনবে, কিন্তু বাকি 110 কোটি বা 120 কোটি কোথায়? এই সমস্ত আমাদের এখানেও, যেটা আমি মূল গলদ বলে যেটা মনে করি, বর্তমান বাংলাদেশ সরকার যে প্রচারণাটা করছে, আমরা তো অনেক উন্নতি করেছি, পদ্মায় সেতু দিয়েছি, আমরা উড়াল সেতু বানিয়েছি, আমরা এত উন্নতি করছি, তাহলে মানুষকে আমাদের ভোট দেবে না? আমি এই দৃষ্টিভঙ্গিটাই ভুল। এর মধ্যে একটা বড় ফাটল আছে যে মানুষ যেমন উড়াল সেতুতে বাঁচিবে না, মানুষের চাকরি দরকার। বাংলাদেশ এখন বেকারত্বের হার কত? পার ক্যাপিটা ইনকাম বলা হচ্ছে বাংলাদেশে 2500 টাকা হয়েছে, ডলার হয়েছে পৃথিবীর মাপে, কিন্তু সর্বনিম্ন মজুরি কত? পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্য। ভারতবর্ষ তার চেয়েও খারাপ আছে। তো এইগুলি থেকে দৃষ্টি করার জন্য বাঙালি দেখেন সিনেমার নায়িকাদের নিয়ে কথা হয়। আপনাদের ওখানে বলিউডের একজন আত্মহত্যা করলো এক মানে সিনেমা অভিনয়, এখানেও পরিমণি মনে আমাদের এক অভিনেত্রীকে ধরে নিয়ে গেল। এইগুলি নিয়ে মানুষকে, ওদের মানুষ যেটা খায় তাদের সেটা খাওয়া ব্যস্ত রাখো, কিন্তু ধর্মীয় ব্যাপারটা কিন্তু তার চেয়ে একটু ভিন্ন দাদা, আমি এটা বলবো। এর কারণ হচ্ছে আমাদের ইতিহাস। দেশভাগটাকে আমি কোনো কিছুই সমস্যায় মনে করতাম না যদি আপনি এই ভুল তথ্যটা না দিতেন। জনসংখ্যাকে ট্রান্সফার করতে হবে। এখন আমি দেখি ইউটিউবে নিচে মন্তব্য লিখছে কোন লোক, আমি কোন রাজনৈতিক দলের নাম নিচ্ছি না, আপনাদের দেশে শক্তিশালী রাজনৈতিক দলের কোন লোক লিখতেছে জনসংখ্যা ট্রান্সফার করলেই তো হয়, পশ্চিমবঙ্গ এবং অসমের মুসলমান গুলো বাংলাদেশে ঢুকিয়ে দাও আর বাংলাদেশের হিন্দুগুলো এখানে নিয়ে আসো। আরেকটা সমাধান একজন প্রস্তাব করতেছে, বাংলাদেশের মধ্যে কেটে আরেকটা রাষ্ট্র তৈরি করো সংখ্যালঘুদের জন্য। এগুলি কোনো সমাধান নয়। কিন্তু এই ধরনের কথা যারা ভাবে, এই ধরনের লোক কিন্তু বাংলাদেশেও আছে, যে এদেরকে তাড়িয়ে দাও, ওদেরকে নিয়ে আসো। কিন্তু যাদের তাড়িয়ে অতীতে দেওয়া হয়েছে তাদের ভাগ্য কি হয়েছে সেটা জানা। যাদেরকে আনা হয়েছিল বলে দ্য স্পয়েলস অফ পার্টিশন, পার্টিশনের ফলাফল কি হয়েছে। তো যা হোক, এইসব কথা আজকে পুরোপুরি না বলাই ভালো। আমার বক্তব্য হলো যে আমাদের কমিউনিস্ট পার্টিগুলো অতীতে যে জিনিসটা ঠিক আয়ত্ত করতে পারে নাই, তারা মনে করে যে মানুষকে রুটি দিলেই সব হয়ে যাবে। না, রুটির সাথে মানুষের আরো একটু কিছু বেশি দিতে হয়। তার যে ইংরেজিতে বললে যে সেন্স অফ আইডেন্টিটি, এগুলি কাজ করে। এখন আমি যদি বুঝতে না পারি তাহলে তো পৃথিবী আমি বদলাতে পারবো না। আমার মাথাটা বদলানোর জায়গায় আমি পৃথিবীটা বদলাতে চাই। জুতার মাপে পা কাটতে চাইছি আমরা। আমি আমাদের পূর্বসূরি যারা সংগ্রামী ছিলেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, অনেক সমস্যা তারা বুঝতে পারেন নাই। গান্ধীজির কাছে তারা পরাজিত হয়েছেন, জিন্নার কাছে তারা পরাজিত হয়েছেন। পরাজিত হওয়া ছাড়া কোনো উপায় ছিল না তাদের। আমি তাদেরকে একটা ইউটোপিয়ার জগতে নিয়ে যেতে চাই না। তো আজকেও বাংলাদেশেও দেখা যাচ্ছে যাদেরকে আমরা 1971 সনের মুক্তিযুদ্ধের সময় ঐক্যবদ্ধ দেখতে পেয়েছিলাম, তারা আজকে বিভিন্নভাবে বিচ্ছিন্ন। এর কারণ হচ্ছে তখন যে নিম্ন মধ্যবিত্ত ছিল সারা পূর্ব বাংলায়, বলে কোটিপতি ছিল 2 জন পাকিস্তানের 22 পরিবারের মধ্যে। এখন বাংলাদেশে 4 থেকে 5,000 পরিবার হচ্ছে যাদের অর্থ সম্পদ দেশের মানে কোটা বলে জাতীয় বাজেটের প্রত্যেক বছরের বাজেটের সমান। তো এই যে সম্পদের মধ্যে বিরাট বৈষম্য তৈরি হয়েছে, ইংরেজিতে যাকে বলে ডিফারেন্সিয়েশন, স্তর বিন্যাস হয়েছে। এইগুলিকে বাদ দিয়ে তো আপনার এই সাম্প্রদায়িক দাঙ্গার কাহিনী বোঝা যাবে না। মানে মারা যাচ্ছে যারা 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 ব্যবহৃত হচ্ছে হাতিয়ার হিসাবে, তারা হচ্ছে এই। কিন্তু তারপরেও এইকে আমাদের রুখতে যদি হয়, কয়েকটা বিষয় আমাদের একেবারে নিঃসংকোচ হতে হবে। যে কথাগুলো বাংলাদেশ 1971 সনের ঘোষণাপত্রে বলেছিল এই দেশটা তৈরি করছি আমরা, 1 নম্বরে বলছিল সাম্য, 2 নম্বরে বলছিল মানবিক মর্যাদা, 3 নম্বরে বলছিল সামাজিক ন্যায় বিচার। ইংরেজিতে এগুলি অনেকটা ফরাসি বিপ্লবের আদর্শকে নকল করেই তারা লিখেছিলেন 1971-এর ঘোষণাপত্র। তাড়াহুড়ো করে দেওয়া হয়েছিল এপ্রিল মাসের 10 তারিখে। সেখানে বলেছিল যে ইকুয়ালিটি, হিউম্যান ডিগনিটি অ্যান্ড সোশ্যাল জাস্টিস, এই 3টা হবে গাইডিং প্রিন্সিপাল। তারপরে তারা এখন নাম দিয়েছিল গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র। জাতীয়তাবাদ কথাটা তখন কিন্তু ছিল না। জাতি একটা জটিল শব্দ, বিশেষ করে হিন্দু সমাজে। জাত বলতে আপনাদের কাজ বোঝায়, রবীন্দ্রনাথ ঠাকুর এই জন্য ব্যবহার করেননি। এখন আধুনিক কালে আমরা এটা নতুন অর্থ দিয়েছি, জাতীয়তাবাদ, বুঝছেন, ন্যাশনালিজম অর্থে। তো এই 4টা কথাটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে একসাথে বলা হলে এই যে আদর্শ চলবে। আমি অন্য বেশি কথা বলবো না। আমি যদি মনে করি যদি বিভিন্ন ধর্মের মধ্যে অসাম্য তৈরি করা হয়, বৈষম্য করা হয়, তাহলে গণতন্ত্র হতে পারে না। গণতন্ত্রের শর্ত হচ্ছে
একেবারে প্ল্যাটোর আমল থেকে গণতন্ত্রের কথা হচ্ছে সমাজের যারা পিলার কনস্টিটিউয়েন্ট এলিমেন্ট তাদের সবাইকে সমানভাবে দেখতে হবে। প্ল্যাটোর সময় সমাজকে 4 ভাগে উনি ভাগ করেছিলেন, সোনার মানুষ, রূপার মানুষ, ব্রোঞ্জের মানুষ এবং লোহার মানুষ। মানে উনি শাসক শ্রেণী, সামরিক শ্রেণী, মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়। ওইটা তো এই ভারত থেকে কিন্তু নকল করেছিলেন উনি, ওটা এই ভারতীয় চতুর্বর্ণ বিভাগ। কিন্তু বাংলাদেশ কিন্তু চতুর্বর্ণ বিভাগকে ভালোভাবে গ্রহণ করেনি, আপনারা সকলেই জানেন। আমি বুঝি বাংলাদেশে মানুষ হয়েছে হয় ব্রাহ্মণ না হয় শূদ্র, মাঝখানের গুলো যেন আপনারা কিছুটা ভদ্রলোক বানাইছেন কায়স্থ আর বৌদ্ধ দিয়ে, কিন্তু ওইটাই আপার কাস্ট আর বেশিরভাগ লোকের লোয়ার কাস্ট। এই বাঙালি মুসলমানদের কথা আমি শেষ করে বলি, অধিকাংশই তো লোয়ার কাস্টেরই মানুষ, কিন্তু দেখা যাচ্ছে তারা তাদের আপন ভাইদের সাথে শুধুমাত্র ধর্মটা বদলাইছে, তাদের গায়ের চামড়া বদলায় নাই, মুখের ভাষা বদলায় নাই। রিকা, আমি মিটিং এ আছি, পরে কথা বলবো। আমাদের দ্বন্দ্বটা বোঝার জন্য আমি বলি ইতিহাসের একটা উপাদান আছে এখানে, যে ঐতিহাসিকভাবে হিন্দু মুসলিম বিরোধের উৎপত্তির মধ্যে একেবারে সেই আদিকালে বলা হয়, যখন এখানে আর্যকরণ হলো তখন থেকে নিম্ন বর্ণের মানুষদের মধ্যে যারা একসময় বৌদ্ধ হয়েছে আর এক সময় মুসলমান হয়েছে, এই কারণে একটা যেন অনেক পুরনো পূর্বস্মৃতি আছে। আমি বলছি যে আপনি যে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করেন, সেটা দূর করার জন্য যে আধুনিককালে যে সংগ্রাম ছিল সেটা বারবার ব্যর্থ হয়েছে, সেটা দূর হয় নাই। বরঞ্চ আমরা নানা রকম বিভেদ তৈরি করেছি। বর্তমান বাংলাদেশ রাষ্ট্র যদিও বা স্বাধীন হয়েছে সাম্যের নামে, বর্তমানে বাংলাদেশে যে আদর্শ সবচেয়ে গড়ে উঠেছে সেটা হচ্ছে অসাম্য, এবং তার সাথে কিন্তু অশিক্ষা রয়েছে, অস্বাস্থ্য রয়েছে। বাংলাদেশের জাতীয় আয়ের শতকরা 1 ভাগ খরচ করা হয় স্বাস্থ্য খাতে। এই করোনার সময় সেটা পরিষ্কার ধরা পড়েছে। আমরা করোনা নিয়ন্ত্রণে উপমহাদেশের সবার চেয়ে এগিয়ে আছি, এই কথা দাবি করা সত্ত্বেও স্বাস্থ্য খাতে মোট ব্যয় কিন্তু মোট জিডিপির, মোট জাতীয় উৎপাদনের, জাতীয় আয়ের শতকরা 1 ভাগ, শিক্ষা ক্ষেত্রে 2 ভাগ। এখানে নিরক্ষরতা দূরীভূত হয় নাই, অথচ স্বাধীনতার পরে 50 বছর লাগে, ভারতেও হয়নি। কাজে আসল কথাগুলি যদি আলোচনা করি তাহলে আমাদের আর একটু ভিতরে যেতে হবে, সেই ভিতরে যাওয়ার সময় আজকে নেই। দীর্ঘ আলোচনা চলছে, খুব ভালো অভিজিৎ। ভালোই। বলো ডক্টর সুবিদ দাশগুপ্ত। না না, বলবো কি, বলার তো কিছু নেই। হ্যাঁ, শুনতে এসেছিলাম তো দেখছি যে আসলে সবটাই তো কেন্দ্রীভূত হচ্ছে রাজনীতি নিয়ে। 1949 সালে রামলালা ঢুকে পড়েছিল বাবরি মসজিদে এক রাত্রিরে, 1949 সালে। তার পরিণতি আমরা পেয়েছিলাম 1992 সালে। এই এতদিন ধরে চেষ্টা তো হয়েছিল, কি চেষ্টা হলো? চেষ্টা তো রাজনীতি, আর রাজনীতি মানে হচ্ছে অসাম্য টিকিয়ে রাখার নানান রকম বন্দোবস্ত। সাম্যের চেষ্টা কোনো রাজনীতি আজ অব্দি ভারতবর্ষে, বাংলাদেশে, পাকিস্তানে কেউ করেছে বলে আমার জানা নেই। অসাম্যের রাজনীতি করেছে, তার পরিণতি, প্রতিফল আমরা পাচ্ছি। আজকে যা ঘটেছে তা নতুন কিচ্ছু ঘটেনি। এটাকে আইন শৃঙ্খলা ইত্যাদি ইত্যাদি নানান রকম সব ডেফিনিশন দেওয়া যায়, কিন্তু মুদ্রা ব্যাপার যেটা, সেটা হলো যেটা সলিম ভাই বললেন আমাদের, যে আমরা যদি ওই বেসিক ব্যাপার, বুনিয়াদি ব্যাপারগুলো বুঝতে না পারি, যে সমাজটা উন্নত হয় সাম্য হলে তবেই, তা না হলে হবে না। আর সাম্য হলে তবেই অন্যান্য জিনিসগুলো থাকে, কোনো জিনিস মরে যায় না। ম্যান ডাজ নট লিভ বাই ব্রেড অ্যালোন, এটা আমরা সকলে জানি। আমাদের জীবনের ধর্ম আমাদের জীবনের একটা উপাদান, সেটা তুচ্ছ করার জিনিসই না। ঠিক সেই রকম অনেক কিছুই আমাদের উপাদান রয়েছে, কোনো উপাদান নষ্ট হয়ে যায় না, তুচ্ছ হয়ে যায় না, সব উপাদান থাকে। কিন্তু যে খারাপ উপাদানগুলো, যেগুলো আমাদের ডমিনেট করে আমাদের জীবনে এক একটা সময়ে, সেইগুলোকে এড়িয়ে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে সাম্যের রাজনীতি। আর কোন রাজনীতি আমার জানা নেই। তো সেইটা যতদিন হবে না ততদিন এইগুলো আমাদের সহ্য করতে হবে।
আর এটা তো ঠিক যে মিছিল করা দরকার, মিটিং করা দরকার, শান্তি মিছিল দরকার, এগুলো সবই ঠিক। কিন্তু আমার অবাক লাগে যে 150 জন লোক সই করেছেন সেই কাগজে মইনুল সাহেবকে বলা হচ্ছে আরেকটা সই দিতে। 150 জন লোক। যদি বলা হতো যে 1.5 কোটি লোক ইতিমধ্যে সই করে দিয়েছে, আপনারটা বাকি আছে একটু করে দিন, তাহলে তার একটা অর্থ বুঝতাম। 150 জন লোক সই করেছে। কারা? আমাদের মতো কিছু লোকজন, যাদেরকে আমরা নিজেরাই বলি বুদ্ধিজীবী। কি বুদ্ধি আমি জানি না, কিন্তু এই আমরাই বলি, আমরাই সই সাবুত করি, তারপরে কোথাও না কোথাও সেগুলো যায়, সেই কাগজগুলো তারপরে কোথায় যায় তার খবর একটু রাখে না। এইরকম অবস্থায় যেটা সলিমুল্লাহ সাহেব প্রথম থেকে বলছেন যে বলবার মতো তো আসলে কোনো ভাষা আমাদের আর নেই। আমরা যত রকম ভাবে যত অলংকার দিয়ে বলি না কেন, কোনো বলাই শেষ বলা হবে না, স্বয়ং সম্পূর্ণ হবে না। কি করতে হবে আমি জানি না, এইটুকু জানি যে আমাদের এক হতে হবে, কেননা এক না হলে মরে যাওয়ারই একমাত্র পসিবিলিটি, আর কোনো পসিবিলিটি কিছু নেই। মৃত্যু অবধারিত, সেটা ব্যক্তিগত মৃত্যু না, এই জাতিটারই মৃত্যু অবধারিত। এই জাতিটা ধ্বংস না হলে এর কোনো আর কিছু আমি দেখতে পাচ্ছি না। আজমল, অধ্যাপক আজমল হোসেন, আজমল ভাই কিছু বলো। আজমল কিন্তু আমি তো শুনছিলাম প্রথম কথা, না ভাইয়ের মতন নয়, ছোট, ইনফ্যাক্ট ছোটই, আর সবার ছোট, আর ভাই তো যাই হোক, আমি মূলত শুনছিলাম। আর আমি ক্ষমা প্রার্থী শুরুতেই সবাইকে বলো। যাই হোক, সলিমুল্লাহ দাকে একটা প্রশ্ন আর কি, আমার যে বিষয়টা নিয়ে সবসময়ই চর্চিত হয়, আর যখনই এইরকম কোনো মানে আজকের মতো পরিস্থিতি তৈরি হয়, তখন একটা অভিযোগ এই প্রান্ত থেকে আসে যে ওখান থেকে মানে ক্লিনজিং হচ্ছে। 25% ছিল হিন্দু, কমে কমে 10%, কেউ কেউ আবার 6% বলে, সরকারি পরিসংখ্যানে আমি যাচ্ছি না। তো এই বিষয়টা নিয়ে আপনার অভিমত আমি জানতে চাই। আর তার আগে একটা জিনিস অ্যাড করতে চাই, অরূপদা যেটা নিজের পর্যবেক্ষণের কথা বলছিলেন, যে সোশ্যাল মিডিয়া হোক আর যেখানেই হোক, মানে মানুষকে পুরোপুরি ডাইভার্ট করে দেওয়া গেছে। আর যারা আর প্রতিবাদ দুই ধরনের হচ্ছে। এক দল চাইছেন যে প্রতিবাদটা মানে সামগ্রিক প্রতিবাদ হোক, মানে বেছে বেছে না, যার যার তার মতো প্রতিবাদ হোক না। আর আরেক দল ঠিক সুযোগ নিচ্ছেন যেভাবে হিংসাটা ছড়ানো যায়, মানে উস্কানি দেওয়া যায়, আরো পরবর্তী দাঙ্গাকে উস্কানি দেওয়া যায়। আর তারা মূলত কারা করছেন? যারা হাঙ্গার ইন্ডেক্সকে রিজেক্ট করছেন। হাঙ্গার ইন্ডেক্স যে আমাদের যে শোচনীয় অবস্থা, তারা জোর গলায় বলছেন যে মানে সরকার তো রিজেক্ট করেছে, সরকার রিজেক্ট করেছে মানে আমাদের দেশও রিজেক্ট করেছে। তো কিন্তু আমি অন্তত ব্যক্তিগত ভাবে আমি কিছু জিনিস বুঝতেই পারি যে আমাদের কি হারে মানুষ রোজগার হারিয়েছে গত 1.5 বছরে। হাঙ্গার ইন্ডেক্সের এই শোচনীয় অবস্থাটা, যে এটা যে অস্বাভাবিক কিছু নয়, এই ফিগার আসাটা অস্বাভাবিক নয়, সে তার মানে সাবজেক্টিভিটি যত রকমেরই থাকুক ইন্ডেক্স ক্যালকুলেশনে, এইটা একটা হয়েছে। আর এটা ঠিক, হাঙ্গার ইন্ডেক্সটা বেরোনোর ঠিক মানে আগের সপ্তাহে IMF এর মানে চিফ ইকোনমিস্ট বলছিলেন ইন্ডিয়া ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি। ওই জিনিসটা আসলে মানে সামগ্রিকভাবে সেল হচ্ছিল না এই ইয়েটা। তার ঠিক পরপর এইটা আসছে, সরাসরি বলছে যে এটা মানে হাঙ্গার ইন্ডেক্স আমরা রিজেক্ট করি, কেননা এটা পদ্ধতিগত ত্রুটি আছে এটা ক্যালকুলেশনের। কিন্তু আমরা বুঝতে পারছি, চোখের সামনে যা দেখতে পাচ্ছি, যে হারে মানুষের মানে হয়েছে, অর্থনৈতিক অবনতি হয়েছে, রোজগার যে হারে চোখের সামনে দেখছি যারা হারিয়েছে, এর সাথে এই মানে হাঙ্গার ইন্ডেক্সটা কিন্তু মিলে যায়, হাঙ্গার ইন্ডেক্সের এই শোচনীয় অবস্থাটা। এটা আমার একটা পর্যবেক্ষণ বললাম। আর ওই সলিমুল্লাহর কাছে আপনার অভিমতটা জানতে চাইছি, এই যে মানে কিভাবে মানুষ ডিসপ্লেসড হচ্ছে, হিন্দুরা মানে বিতাড়িত হচ্ছে বা কমে যাচ্ছে, ডেমোগ্রাফিক একটা আসছে, ইমব্যালেন্স আসছে।
আচ্ছা, ধন্যবাদ। আমি বিশেষজ্ঞ নই, কিন্তু বাংলাদেশ এখন বলছে জনসংখ্যা কত, এখন বলা হয় যে 18 কোটির কিছু কম, 17 কোটি 8 লাখ। আপনারা আদমশুমারি গুলো তো জানেন, সেগুলোতে ত্রুটি থাকে। তো বলা হচ্ছে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা এখন কেউ বলে 1.5 কোটি, কেউ বলে 1,80,00,000। এগুলি নির্ভরযোগ্য কিছু নাই, কিন্তু হিন্দু জনসংখ্যা ধরেন 2 কোটির কম। তাহলে 18-র চেয়ে যদি 2 হয়, তাহলে তার 9 ভাগের 1 ভাগ, মানে শতকরা 10 জনের বেশি নয়। কিন্তু কেউ কেউ কমিয়ে আরো কম বলেন। 1947 সনে যখন 1.5 ভাগ হচ্ছিল, তখন ঢাকা শহরে হিন্দু মুসলিম জনসংখ্যা প্রায় সমান সমান ছিল। এগুলো অনেকগুলো ঐতিহাসিক কারণ আছে, আমি লম্বা আলোচনা করব না। ভারতবর্ষে যে সমস্ত জায়গায় মুসলিমরা প্রথম বিদেশি মুসলিমরা আসে, এগুলি তো শহর কেন্দ্রিক ছিল। অনেকে মনে করতো মুসলমান শুধু শহরে থাকে। 1872-এর আদমশুমারিতে দেখা গেল কি পূর্ব বাংলায় মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠেছে। তাহলে গ্রামে এত লোক কেমনে মুসলমান হয়? এই সমস্ত কথা আছে। এখনো দেখা যাচ্ছে আগে শহর আর গ্রামের একটা বৈশিষ্ট্য আছে। এইসব মিলিয়ে মোটামুটি হিন্দু জনসংখ্যা কমছে, এটা এখন অনস্বীকার্য। তার মধ্যে নানা ফ্যাক্টর আছে। মধ্যপ্রাচ্যে মুসলমানরা যেমন যাচ্ছে তেমন হিন্দুরাও যাচ্ছে, কিন্তু 1947 পর ব্যাপক যেটাকে বলা হয় পপুলেশন ট্রান্সফার হয়েছে। আপনারা তো জানেন, হিসাবে বলা হচ্ছে 1,20,00,000-এর মতো পূর্ববঙ্গের হিন্দু পশ্চিমবঙ্গে চলে যায়। এটা হচ্ছে প্রথম ম্যাসিভ যাওয়া। আর এখন যেগুলো মনে হচ্ছে অর্থনৈতিক কারণেও লোক মাঝে মাঝে সীমান্ত অতিক্রম করে, কিন্তু আমি যেটাকে বলছি সংখ্যালঘু হিসেবে অত্যাচারের জন্য সম্পত্তি বঞ্চিত। এই ধরনের 1964 দাঙ্গার সময়, 54 সনে বিভিন্ন দাঙ্গার সময় অনেক লোক চলে গেছেন। সেই জন্য যে গল্পটা বাজারে চালু আছে, সেটা আবার যদি আপনি ভিতরে দেখেন, বাংলাদেশের জনসাধারণের মধ্যে ওই রকম বিরোধটা ছিল না। রাজনৈতিকভাবে এই হিন্দু বিদ্বেষটা করা হয় না। আপনাদের দেখেন, আমাদের যারা শিক্ষক আছেন, অধ্যাপক আছেন, ডাক্তার আছেন, তাদের মধ্যে যদি আমি নিজে আলোচনা করে দেখেছি যে তাদের মধ্যে উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে সমস্যা কম। সমস্যা হচ্ছে এই নিম্ন শ্রেণীতে যারা আছেন। আপনি শ্রেণী বিশ্লেষণটা করলে বোঝা যাবে, গ্রামের নিম্ন বর্ণের, এই যে যেমন জলদাসপাড়ায় আক্রমণ হলো, বিভিন্ন জায়গায় নানাভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়। 1971-এ সবচেয়ে ভয়াবহ অত্যাচার হয়েছে। রানা দাশগুপ্ত গত পরশুদিন বললেন তার সংবাদ সম্মেলনে যে এটা 1971-কেও ছাড়িয়ে গেছে। এটা বলার অধিকার ওনার আছে। এটা হচ্ছে বেঞ্চমার্ক। 1971 ওরা ধরে হিন্দু ধরেই মেরেছে, আবার সাথে সাথে বাংলাদেশের সব হিন্দু মেরে ফেললে তাহলে তো পাকিস্তানিদের হাতে মৃতের সংখ্যা এত বেশি হতো না। কিছু মুসলমানকেও তারা মেরেছে, যাদেরকে তারা তখন বলেছে আওয়ামী লীগার। কাজে বিষয়টাকে ওভাবে দেখতে হবে। এখন আমার বক্তব্য হলো, 50 বছর পরেও এই বিভেদটা আমাদের কেন কল্পনা করতে হচ্ছে? মানে এটা চোখের সামনে আমরা কেন দেখতে পাচ্ছি? এই জায়গাতে আমাদের কাজ করার আছে। আজকে যেটা ভারত এবং বাংলাদেশের যৌথ সমস্যা, যেটা অনেকে বুঝতে পারে না আমার বন্ধুরা, যে ভারতে বাবরি মসজিদের উপর হামলা হয়েছে 1949 সনে, তারপরে সেটা 92 সনে একটা নিমিষ তৈরি হলো। এখন সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে 1000 পৃষ্ঠার চেয়ে বেশি রায়, তো এটা তো বিচার বিভাগের রায়, কিন্তু এই ঘটনা তো একটা ইতিহাস বিবরণী। এই ধরনের ঘটনা, অর্থাৎ যেটা 1949 থেকে 2020-এর কাছাকাছি পর্যন্ত এই 70 বছর ধরে যে মামলা চলতে আছে, যার একটা রায়, সেই ধরনের ঘটনা বাংলাদেশে অজস্র আছে সম্পত্তি নিয়ে। যেমন জমিদারি উচ্ছেদ হলো, অনেক জমিদার তারা পূর্ব বাংলা তাদের জমিদারি ছেড়ে পশ্চিমবঙ্গে চলে যেতে বাধ্য হলেন, না গেলেও তাদের চলতো। আমরা অনেক কাহিনী জানি। 1905 সনের বঙ্গভঙ্গ রদ হলো। তো এই কাহিনী আজকে আলোচনার জন্য নয়। এই যে হিন্দু মুসলিমের ইতিহাস, এর সাথে জমিদারি এবং প্রজাসত্বের ইতিহাস, অথবা ব্রিটিশ আমলে চিরস্থায়ী বন্দোবস্তের পরে লাখেরাজ বাজেয়াপ্তের ইতিহাস। লাখেরাজ মানে কি? সারা বিহার সহ বাংলা, বিহার, উড়িষ্যার যে তৎকালীন পরবর্তীতে গ্রেটার বেঙ্গল বা বেঙ্গল প্রপার বলে, তার শতকরা 20 ভাগ জমি লাখেরাজ ছিল, মানে সরকারি কর মুক্ত ছিল। ইংরেজরা 1828 থেকে বেন্টিংয়ের আমলের 1 বছর আগে থেকে 1848 পর্যন্ত, ডালহৌসি আসা পর্যন্ত এই 20 বছরে এই 20 ভাগ জমি ফিরিয়ে নিয়েছে, মানে তা কেড়ে নিয়েছে মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, বিভিন্ন রকমের ধর্মীয় প্রতিষ্ঠান থেকে। তো এই ধরনের ঘটনা কিন্তু রাজনৈতিক ক্ষমতার তরফ থেকে করা হয়েছে, ব্রিটিশরা করেছে। আমরা বলি চিরস্থায়ী বন্দোবস্তের কুফল নিয়ে প্রবন্ধ লেখো। চিরস্থায়ী বন্দোবস্তের ভিতরে আরো অনেক উপবন্দোবস্ত ছিল। শতকরা 20 ভাগ করমুক্ত জমিকে আবার কর দিল, শুধু যাদের মালিকানা ছিল তাদের কাছে কেড়ে নিয়ে অন্যদের দিল। এই সমস্ত ঘটনা 1950-এ হয়েছে। দেখেন, জমিদারি পশ্চিমবঙ্গে হয়েছে, পূর্ববঙ্গেও হয়েছে,
কিন্তু পূর্ববঙ্গের জমিদের উচ্ছেদের সাথে আরেকটি ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে পূর্ববঙ্গের অধিকাংশ হিন্দু জমিদার জমি হারিয়ে তারা পশ্চিমবঙ্গে চলে গেছে। কিন্তু শুধুমাত্র জমিদাররা গেছেন সেটা বললে কিন্তু সত্যের অপলাপ হবে। সাধারণ মানুষও গিয়েছে, একেবারে যাদেরকে নমশূদ্র বলা হতো, যশোর ফরিদপুর অঞ্চলে জসিমউদ্দিনের কবিতায় যাদের সাথে দাঙ্গার কাহিনী আছে, আপনার সুজনবাদিয়ার ঘাটে, নকশিকাতার মাঠে, দেখবেন যে সেই নমশূদ্ররাও পশ্চিমবঙ্গে গিয়েছে। এই যে নরেন্দ্র মোদীজি যে এবার নির্বাচনের আগে আপনার মানে নির্বাচনী প্রচারের জন্য পূর্ব বাংলায় গেল, দেখেন এইটাও কিন্তু একটা রাজনৈতিক প্রভাব বিস্তার করেছে। নির্বাচনের আগে উনি গিয়ে যেভাবে মন্দিরে গেলেন, যেন সবসময় তিনি যাবেন এমন নয়, মতুয়া সম্প্রদায়ের ওখানে গেলেন। তো যা হোক, এই সমস্ত করার কারণে রাজনীতি ভারত আর বাংলাদেশের এত অন্তঃ সম্পর্কে জড়িত, একটা দেশের পক্ষে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা কঠিন, অসম্ভব না হলেও। সেই জন্য আমাদের এই আলোচনা সভাতে আমি অত ক্ষুদ্রভাবে অংশগ্রহণ করেছি। আমাদের এগুলি আরো হওয়া উচিত। আসলে দেশের সীমান্ত রাজনীতি ভাগ করতে পারেন আপনি, কিন্তু মানুষের মনের প্রভাবটা তো বন্ধ করতে পারেন না। আসলে আমরা তো এক জাতি, মানে এইটা হচ্ছে সমস্যা। বাংলাদেশে অনেকে এটা মনে করে না যে হিন্দু মুসলমান হওয়া সত্ত্বেও আমরা বাঙালি জাতি, কিন্তু আপনারা ভারত রাষ্ট্রের অংশ হয়েছেন, আমরা হয়তো আমেরিকান সাম্রাজ্যবাদের অধীনে আছি, এই অর্থে আমরা আবার এক রাজ্যের নাগরিক, মানে আমেরিকান সাম্রাজ্যের নাগরিক আমরা সকলেই। নাগরিক বলেন ইংরেজির সুন্দর শব্দ আছে, ডেনিজেন বলে, আমরা সিটিজেন না। যেমন আমরা ফেসবুকের বাসিন্দা। এইবার যে নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে ফিলিপিনের যে ভদ্র মহিলা মারিয়া রেসা, উনি চমৎকার বলেছেন, এই ফেসবুক হচ্ছে গণতন্ত্রের শত্রু। কারণ সে যেইভাবে অর্থাৎ আপনাকে ইংরেজিতে বলতে পারে ডিসএনফ্রাঞ্চাইজ করছে, আপনাকে ভোটাধিকার হীন করছে, অর্থাৎ যে ফেসবুক নিজেই রাজনীতি নিয়ন্ত্রণ করছে এখন। এমনকি ক্রিকেট, যেমন ভারত পাকিস্তানকেও ক্রিকেট খেলতো, এখন গরিব বাংলাদেশও কিছুটা উঠে আসছে। আমাদের সাকিব সাহেব আপনাদের ওখানে গিয়ে এখন হাততালি পায়। আজকে ভালো করে হেরে এসছে কোথায় যেন স্কটল্যান্ডের সাথে, কিন্তু তারপরে বলে সাকিব এখন একদম সেরা বোলার হয়েছে। এইগুলো কি? এগুলি কিন্তু পরিমণির ঘটনা, আর এই সাম্প্রদায়িক দাঙ্গার চেয়ে ভিন্ন কিছু নয়। বাংলাদেশের বিখ্যাত ক্রিকেট খেলোয়াড় মাশরাফি বিন মুর্তজা, যিনি এখন এমপিও সংসদ সদস্য, তিনি একটা বিবৃতি দিয়েছেন, বলে গত রাত্রে দুটি ঘটনা ঘটেছে উনি বলেন। একটা হচ্ছে স্কটল্যান্ডের কাছে বাংলাদেশ হেরে গেছে ওমানে, এটার জন্য আমার হৃদয় ভেঙে গেছে। আর পীরগঞ্জে হিন্দু বাড়িতে আগুন দেওয়া হয়েছে, এতে আমার হৃদয় একবারে চুরমার হয়ে গেছে। মানে উনি এটা ম্যাটাফরিক্যালি বলেছেন, কিন্তু আমি মনে করি বাস্তবে এই দুটার মধ্যে একটা যোগাযোগ আছে। আগুন যারা দিয়েছে, এবং আমাকে বললে জানি আমি এখন অজনপ্রিয় হবে, আমি জনপ্রিয়তার দরকার নাই, কিন্তু প্রাণটা তো বাঁচাতে চাই। এই যে ক্রিকেট খেলায় আমাদের মত্ত করে রাখা, ছেলে মেয়েদের খেলার কোনো মাঠ নাই ঢাকা শহরে, ক্রিকেট দূরের কথা, আপনার একটা মানে ব্যাডমিন্টন খেলার কোর্ট নাই, যেখানে মানুষকে এইভাবে সম্পূর্ণ ক্রীড়া বিমুখ করে রাখা হয়েছে, মাদক যুক্ত করা হয়েছে ক্রীড়া মুক্ত করে। তো সেইখানে আমাদের আরো কথা ভাবতে হবে। আমি মনে করি ধর্ম একটা, এই যে কার্ল মার্কস সাহেবকে আমরা সবাই গালি দেই, মানে বলে মার্কস ব্যর্থ হয়েছে, মার্কস ব্যর্থ হয়নি, আমরাই ব্যর্থ হয়েছি। তো যা হোক, মার্কস সাহেব যে বলেছিলেন 19বিংশ শতাব্দীর সবচেয়ে বড় মাদক ছিল কি? আফিম। এই আফিম ভারত থেকে উৎপাদন করে ইংরেজরা চীনের উপর চাপাইতো। আমরা সকলে দুইটা আফিম যুদ্ধ চাপিয়ে দিয়েছিল। মাসুদ যেটার নাম দিয়েছিলেন আধা সামন্তবাদী এবং চীন আধা উপনিবেশিক। আমরা তখন প্রায় পুরো উপনিবেশিক হয়ে দাঁড়িয়েছি সেই দিক থেকে। আমরা যদি আমাদের ইয়াবা আইস এসব কনজামশনের লেভেল ধরি, আমরা তো পূর্ণ উপনিবেশিক প্রায়। আমরা এগুলি নিয়ে কোনো কথা নাই, স্থবিরতা ঠিকই বলেছেন, ওইগুলি কথা না বলার জন্য আমাদেরকে এগুলো বলানো হচ্ছে। আমি খেলার বিরোধী নই, বিনোদনের বিরোধী নই, কিন্তু খেলার অধিকার থেকে সমগ্র জনসাধারণকে বঞ্চিত করে এই যে স্পেকটেটর স্পোর্টস, কমার্শিয়াল স্পোর্টস, আপনাদের আইপিএল দেখেন, এগুলো তো টাকার খেলা, এবং আমরা তাতে এতই মত্ত। আমি আর সিনেমাও দেখি না, শুধু খেলায় দেখি, ওটা আমার কাছে সিনেমাও বটে, আমি আমার কথা বলছি। তো এই ধর্ম অনেকের কাছে পূর্ণ। 19বিংশ শতাব্দীতে তাকে আফিম বলেছিলেন কার্ল মার্কস, কোনো কিছু ভুল বলেননি, কিন্তু তারপরে যে এটা নিপীড়িতের দীর্ঘশ্বাসও বটে, ওই বাক্যটার উচ্চারণ আমরা করি না, এখনো তাই হয়েছে। আমি যে ধর্ম নিয়ে সংঘাত করা যায় বলে লোক করছে, কিন্তু আমার বক্তব্য হলো, এখানে শেষ কথা আমি আজকে বলবো, আমাদের সরকার কি এটা জানতেন না? জানতেন। তারা গোয়েন্দা সূত্র জেনেছিলেন গন্ডগোল হতে পারে। আমি বলছি কি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের আমেরিকা যাওয়ার কথা ছিল। ফোবানা বলে একটা সংগঠন আছে আমেরিকায়, ফেডারেশন অফ বাংলাদেশ অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা, ফোবানা বলে।
ফেডারেশন, ওইটা আরেক ধরনের র্যাকেট বলা যায়। তারা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে প্রধান অতিথি করে দাওয়াত দিয়েছিলেন। সে তো 2 মাস আগে দাওয়াত দিতে, আমি খবর পেয়েছি ওনার ভিসা পর্যন্ত হয়ে গিয়েছিল, কিন্তু উনি এটা বাতিল করেছেন প্রায় 15 দিন আগে। উনি জানতেন গন্ডগোল হবে। মানে কথাটা আমি বলতেছি এইভাবে, এগুলি আমাদের এই যে স্পেকুলেশন থেকে আমাকে বন্ধু বান্ধবরা বলতেছে, এইটা আমি কনফার্ম করতে পারবো না মানে সত্যি কিনা। যদিও কেন কি কিন্তু উপযুক্ত ব্যবস্থা নেয় না। কেন আজকে দেখেন পীরগঞ্জে যে ঘটনা ঘটলো রংপুরে, ওখানকার পুলিশ সুপার সহ 7 জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সঙ্গে সঙ্গে বদলি করা হয়েছে। এবং নোয়াখালীতে যে ডিসি এবং এসপি কে রানা দাশগুপ্ত দাবি করেছেন তাদের পদত্যাগ চাই, চাকরি থেকে বরখাস্ত করতে হবে, তাদেরকে সঙ্গে সঙ্গে কিন্তু আজকে ট্রান্সফার করা হয়েছে। এগুলি পত্রিকার খবর, এটা আমার নিজের খবর নয়। তা আমি বলছি দেশে এরকম নানা ধরনের ঘটনা ঘটছে। যদিও আমি দুঃখিত যে একটা ডাইমেনশন শুধু আলোচনা করলাম, রাজনৈতিকটা, কিন্তু এর সামাজিক ডাইমেনশনটা অনেক গভীর, যেটা আলোচনা আজকে সময় নাই। এই যে মনস্তত্ত্ব, এটার মধ্যে উস্কানি হয়েছে সবসময় সম্পত্তিকে গড়ার জন্য। যেমন শিক্ষার অধিকার, এই স্কুলে কয়টা ছাত্র হিন্দু ভর্তি হয়, কত ছেলে মুসলিম ভর্তি হয়, কতটা ছেলে মেট্রিকে, যেমন একজন বলছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হয় না, একজন স্টার ছেলে, কেন কি নাহলে আমি পরীক্ষা কেমনে ফার্স্ট হইলাম। আশ্চর্য ব্যাপার। 1923 সনে বলে হুমায়ুন কবির কলকাতা বিশ্ববিদ্যালয়ে 2 নম্বর পাশ করেছিলেন ম্যাট্রিক পরীক্ষায়। তো বলে দেখেন কোন মুসলমানদের উপর বিরুদ্ধে কোনো ডিসক্রিমিনেশন করা হয় না। তখন খান বাহাদুর আসান বলে এক লোক ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেটের মেম্বার, উনি বলছিলেন কোন মুসলমান ছেলেকে ফার্স্ট হতে দেওয়া হয় না। তো কি করার জন্য উনি বললেন কি, তাহলে নাম লেখা যাবে না খাতায়, নম্বর লেখা হবে। তখন থেকে নম্বর লেখাটা চালু হয়েছে। মানে ইতিহাসে এই সমস্ত 2-1 ছোট ছোট ঘটনাও আছে। তো এই ঘটনাগুলি প্রতিরোধ করার জন্য যে আন্দোলন দরকার আমাদের, সেটার প্রথম শর্ত কি, সচেতন হওয়া এবং সংগঠন করা। সেইটা পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ মিলে, যেমন আমি এটা দিয়ে শেষ করি, বাংলাদেশে যখন এই অত্যাচারের বোধটা বাড়লো 1980-র দশকে, জেনারেল এরশাদের সময়ে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হলো। কেউ কেউ তাদের সমালোচনা করে বলেন তোমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ করলে না কেন? ওরা বলছে কি আমাদের তো অত্যাচার করতেছে মুসলিমরাই, তাহলে আমরা তাদের নিয়ে সংগঠন করবো কেন? কিন্তু এইটার কোনো জবাব আমি দিতে পারবো না। তারা যে বাস্তব পরিস্থিতিটা করেছিলেন, তখন যে গভর্নমেন্ট ছিলেন তারা বাংলাদেশে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করেছে। এখন রাষ্ট্রধর্ম জিনিসটা এমন একটা জিনিস, আমি ধর্মনিরপেক্ষতার মূলনীতিতে বললাম, যদি কোনো দেশ ধর্মনিরপেক্ষ না হয় তাহলে সে প্রকাশ্যে বলছে আমি গণতান্ত্রিক নই। এখন এই কথা যখন আমি বলি তখন বলছি ইংল্যান্ডে রাষ্ট্রধর্ম কিন্তু খ্রিস্টানিটি, সুইডেনে, নরওয়ে, ডেনমার্কের সব জায়গায় যেমন রাজতন্ত্র আছে সেখানে রাষ্ট্রধর্ম কিন্তু আছে। কিন্তু এটা শুধু কথার কথা নয়, আমার কথা হলো বাস্তবে রাষ্ট্রধর্মের প্রয়োগ কি হচ্ছে। সেই জন্য এখন বাংলাদেশে কিন্তু তর্ক চলতেছে। মানে 1972-এর সংবিধানে বাংলাদেশকে পূর্ণ ধর্মনিরপেক্ষ ঘোষণা করা হয়েছিল। 1988 সনে জেনারেল এরশাদ যে একটা সংশোধনী এনে সংবিধানে, যেটাকে বলে 8ম সংশোধনী, তিনি ঘোষণা করেন ইসলাম রাষ্ট্র ধর্ম হবে। তারপরে তার সাথে যুক্ত হলো হাইকোর্ট, তার স্থায়ী বেঞ্চ 6টা বিভিন্ন বিভাগে হবে। কিন্তু পরে একজন মামলা করে ওইটাকে রদ করলেন হাইকোর্টেরটা, কিন্তু রাষ্ট্রধর্মের বিরুদ্ধে কেউ কোনো মামলা করেনি। মানে এখন দেখা যাচ্ছে এই যে আমি বলতে চাচ্ছি সামাজিক কি অবস্থা হয়েছে, যখন শাসক দলের পক্ষেও যারা নিজেদের ধর্ম নিরপেক্ষতার প্রতিভা বলেছেন তারাও কিন্তু চুপ করে আছেন। এই যে সামাজিক যে বিবর্তনটা হয়েছে এটা আমাদের বুঝতে হবে, এবং এইটা কিন্তু আমি বলবো পশ্চাদপসরণ, গণতন্ত্রের নীতি থেকে, সাম্যের নীতি থেকে, সকলের সমানাধিকারের নীতি থেকে। যেমন ভারতবর্ষে আপনারা এখন দেখতে পাচ্ছেন একজন লিখছে ইন্ডিয়া ইজ অলরেডি এ হিন্দু স্টেট। এখন এটার জন্য ইন্ডিয়ার সংবিধান পরিবর্তনের দরকার নাই। মানে সংবিধানের যারা ধারক এবং বাহক সরকার হয় তারা যদি ওই পলিসি ফলো করেন তাহলে তো সেরকমই হয়ে যাবে। তো এই জন্য এগুলিতে কোনো প্রতিযোগিতায় না গিয়ে আমাদের বোঝা উচিত সহযোগিতায়, যে আমরা ন্যূনতম অধিকার, সাম্যের কথা শুধু আমি বলবো না, ন্যূনতম গণতান্ত্রিক অধিকার, ন্যূনতম মজুরি, ন্যূনতম স্বাস্থ্য ব্যবস্থা, ন্যূনতম শিক্ষা ব্যবস্থা, এইগুলি হচ্ছে গণতান্ত্রিক সংগ্রামের কর্মসূচি হওয়া উচিত। সেইটাই আমরা করতে পারতেছি না। তো আর কি বলবো, দুঃখের কথা তো বেশিক্ষণ বলে আপনাদের আরো দুঃখিত করতে চাই না। আমি বলি আমি খুব বিষণ্ণভাবে শুরু করেছিলাম এবং এই বিষণ্ণতা দিয়ে শেষ করতে হবে। আমি কোনো আশার বাণী শোনাতে পারছি না। আশার বাড়ি শোনার মতন খুব একটা কিছু এই মুহূর্তে আমাদের হাতে নেই, যেটা অবাস্তব সেটা নিয়ে আলোচনা করে লাভ নেই। এই মুহূর্তে আমাদের হাতের কাছে
এরকম কিছু নেই। আমার মনে হয় আজকে আমাদের সময়ও অতিক্রান্ত হয়েছে। হ্যাঁ, তো আমি বিদ্যুৎ দাকে, আমাদের আহ্বায়ক বিদ্যুৎ দেবনাথ, তাকে অনুরোধ করব, বিদ্যুৎ মিউট হয়ে আছে, ওটাকে সাউন্ড ঠিক করতে। হ্যাঁ, শেষ হয়ে গেল। মানে আমরা যে নির্ধারিত আজকের আলোচনাটা সময়, শেষ করতে হবে, সময় ক্রস করে গেছে। নির্ধারিত 15 মিনিটের মধ্যে হয়ে গেছে। তবে যতদূর আমি শুনেছি কিছু কিছু মীমাংসা হয়েছে, তাতে আলোচনা যে খুব ভালো হয়েছে এটা প্রমাণ হয়। এবং আগামী দিনে সলিমুল্লাহ সাহেব যে কথা বলেছেন যে সচেতন হয়ে সংগঠন করা এবং তার সঙ্গে সহযোগিতা থাকা দরকার, এবং আরেকটা যুক্ত করছি সহমর্মিতা, যেটা আমরা এই প্ল্যাটফর্ম থেকে কিন্তু একটা আলাদাভাবে আমরা চিন্তা ভাবনাও করছি। যার স্থবিরদা, মইনুল সাহেব সকলেই আছেন, অরূপদা আছেন। সুতরাং আমরা এক জায়গারই একই নৌকার লোক। সুতরাং আমরা থাকবো। আগামী দিনে যে আলোচনাটা হবে আমরা করতে চাই সলিমুল্লাহ সাহেবকে দিয়ে সামাজিক মনস্তত্ত্ব এবং সেখানে শিক্ষা, স্বাস্থ্য বা অন্যান্য ন্যায়ের কথা বলবো। তাই সকলকে আবার একান্তভাবে আমাদের উপস্থিত থাকার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সকলকে অভিনন্দন জানিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। বিদায়। অনেক ধন্যবাদ। বিদায়। নৌকোটা একটু মজবুত করো বিদ্যুৎ, এতগুলো লোক উঠবে তো। হ্যাঁ, ফুটু না হয়। এক সলিম ভাই উঠলেই তো নৌকো ডুবু ডুবু। না, অরূপদা আছে তো। আচ্ছা, বাংলাদেশে বা নৌকা হলে মনে হবে কি আপনি এক দলের প্রচার করছেন। আমাদের মার্কা ইলিশ, আমাদের মার্কা ইলিশ। ইলিশ আমাদের খুব প্রিয়। বিশেষ করে কবিতা তো চট্টগ্রামের লোক, ওই চাঁদপুরের কাছাকাছি, কেউ আবার ইলিশ পছন্দ করে। আচ্ছা, আমি সকলের অনুমতি নিয়ে ব্রডকাস্ট শেষ করে দিচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। থাকুন, একটু গল্প করি।